কোথায় বিভাগীয় ইয়েতে চলে যাবে অফিসে, সেখান থেকে বানায় ওই ডোনার কাছে চলে আসবে। প্রত্যেক বিভাগেরটা ওই বিভাগ থেকে আসবে, বিভাগীয় অফিস থেকে আসবে। আমাদের প্রত্যেক বিভাগে একটা নিজস্ব সেট আপ থাকবে আইডি কার্ড তৈরি করার, ওখান থেকে চলে আসবে। তাইলে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে গেল। রেজিস্ট্রেশন হওয়ার পরে তখন একটা মজার ব্যাপার হবে, কাস্টমার জিজ্ঞাসা করবে এখন আমি জিনিসপত্র কেনা বেচা করুন কেমনে, দোকান কই, তাই না? আমাদের সমস্ত দোকান থাকবে অনলাইনে, ভার্চুয়াল ই কমার্সের মতো। এখন সেখানে তাকে তার সামনে প্রোফাইলটা অন করা, ফার্স্ট টাইম তার লগ ইন করা দিতে হবে। আপনি নিজে হাতে ধরে বাচ্চা স্কুলে নিয়ে যাওয়ার মতো, আপনি নিজে, যিনি স্পন্সর, অথবা ডোরাও দেখা দিবে যে ভাই যে আপনার এভাবে লগ ইন করতে হয়। তো প্রথমবার লগ ইনে সাধারণত যেটা হবে সেটা হচ্ছে তার যে ডিন নাম্বার তৈরি হবে সেটা কিন্তু লগ ইন আইডি নয়। কারণ লগ ইন আইডিটা কিন্তু 21 ডিজিটের, অনেক লম্বা, এটা সে জীবনে মনে রাখতে পারবে না। তাহলে তার লগ ইন কি দিয়া, যে মোবাইল ফোন দিয়া সে আপনার এখানে রেজিস্ট্রেশন করছে, তার মোবাইল ফোনটা Recording হচ্ছে in লগ ইন। progress. ঠিক আছে? তার ওই মোবাইল ফোন নাম্বারটা হচ্ছে লগ ইন কিন্তু সে প্রোফাইলে। আর পাসওয়ার্ডটা সে পাওয়া যাবে কিন্তু ইমেলে বা তার ইয়ের মাধ্যমে পাওয়া যাবে, মোবাইল ফোনের মানে অ্যাকচুয়ালি ইমেলে পাবে পাসওয়ার্ডটা, আমি যতদূর জানি। কারণ এখন কেউ যদি ডিন করতে হয়, ডিন করতে গেলে মিনিমাম তিনটা জিনিস মিনিমাম লাগবে। একটা হচ্ছে এনআইডি কার্ড লাগবে, একটা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা মোবাইল ফোন লাগবে। এই তিনটা ম্যান্ডেটরি, এই তিনটা ছাড়া কোনোদিন ডিন করা যাবে না। এখন ডিন করলে তার ডিনের কি হবে, তার ডিনের লগ ইন হচ্ছে তার মোবাইল ফোন, পাসওয়ার্ড গেল কই? পাসওয়ার্ডটা হচ্ছে ইয়ের কাছে, ইমেলে তার কাছে গেছে। ওই পাসওয়ার্ডটা কিন্তু একবার ইউজ করতে পারবে সে, সে একবারই ইউজ করে ঢুকবে এবং তাকে ওই প্রোফাইলের সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে তার পছন্দ মতো। কোনো কারণে যদি কোনো সময় সে পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে ফরগেট পাসওয়ার্ড টিপ দিলে আবার তার কাছে নতুন করে ইমেলে টেম্পোরারি পাসওয়ার্ড একটা যাবে, ঠিক জিমেলের মতো। গেলে সে সবসময় ঢুকতে পারে। এটা বলতেছি যে যে ডিলার, নতুন ডিলার হলো তার জন্য এটা বলতেছি। এখন উনি ওখানে ডেকে ঢুকে দেখবে কি বেশি কিছু প্রোডাক্ট নাই, কয়েকটা প্রোডাক্ট আছে যেগুলো কিনবে সে, 10-12টা প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্ট গুলোর হোলসেল প্রাইস পয়েন্ট লেখা আছে, রিটেল প্রাইস লেখা আছে। তো রিটেল প্রাইস উনি দিবে না, রিটেল প্রাইসটা হচ্ছে ওনার বোঝার জন্য, কিনবে কিন্তু উনি হোলসেল প্রাইসে। ধরি এখানে আমরা মার্কেটিং প্ল্যানটা বোঝার স্বার্থে আমি একটা কাজ করব, আমি সব সময় পণ্য হিসাবে উদাহরণ দেব কাপড় কাচার সাবান ভালো ব্র্যান্ডের। বাকিগুলো আপনারা বুঝে নিয়ে, এগুলো সব প্রোডাক্টই আস্তে আস্তে আসবে। শুধু শিখার জন্য আমি ক খ গ ঘ শিখার জন্য ভালো ব্র্যান্ডের সাবান, 125 গ্রাম ওজন, 30 টাকা রিটেল। এটা আমি হোলসেলে হয়তো আপনাদের কাছে 28 টাকা না 30 টাকা দিব, এখনো জানি না, দেখতে হবে এখনকার প্রেক্ষাপটে। ধরে রাখেন 28 টাকাও ধরতে পারেন, 25 টাকাও ধরতে পারেন, 26 টাকা, এটা বলে দিবে আমার প্রোডাকশন কস্ট কত হয়। আচ্ছা, সেখানে আপনি জয়েন করলেন 30 টাকায়, ধরি 30 টাকা, যেহেতু 3000 টাকা বলছি, 30 টাকায় ধরলাম। ধরে আপনি সাবানটা অনলাইনে অর্ডার দিচ্ছেন, দেওয়ার পরে আপনার একটা ইনভয়েস তৈরি হয়েছে, আপনার কাছে এসএমএস আসছে যে আপনার ইনভয়েস নাম্বার এত। আপনার কিন্তু কেনা হয়ে গেছে, কেনার রেকর্ডটা কোথায় আছে? অনলাইনে আছে। এখন চলেন আমি প্রোডাক্টটা কিভাবে ডেলিভারি নিচ্ছি। তখন ওই ডোরাকে বলতে হবে যে ভাই আমি তো এই মাত্র প্রোডাক্ট কিনছি, প্রোডাক্ট কি আপনার কাছে ডেলিভারি আছে, আপনি কি আরডিসি? সে বলবে হ্যাঁ আমি তো আরডিসি। এখন আপনি চাইলে সেই আরডিসি থেকে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারেন তাৎক্ষণিক। আর আপনি চাইলে আপনাকে যিনি স্পন্সর করছে উনিও যদি তার নিজস্ব পছন্দের কোনো আরডিসির কাছে থেকে টাকা মালটা উঠাইতে চায়, সেখান থেকে মানে আপনার বাংলাদেশের যে কোনো লোকের থেকে আরডিসি থেকে নিতে পারবেন। কারণ যেহেতু আরডিসি এখানে প্রতি সাবানে 1 টাকা ইয়ে পাবে, পরিবহন কি বলে সরবরাহ কমিশন পাবে। তাই সবাই অবশ্যই চাইবে যে আমার নিজস্ব আরডিসি থেকে নেই। তো আপনি যখন আরডিসি থেকে মালটা নেবেন, সেখানে আরডিসির কাছে গেলে যেটা হবে, আরডিসি আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনার ইনভয়েস নাম্বারটা বলেন, আর কিছু না। বিকাশের টাকা বলছে, হ্যাঁ বিকাশ টাকা, ইনভয়েস নাম্বার বলবেন, ইনভয়েস নাম্বার সে ঢুকাবে, ঢুকায় বলবে যে হ্যাঁ আমার কাছে মাল এটা আছে, দেবো কিনা আপনাকে। তাহলে বলেন দেন। তো ঠিক আছে, আমি আপনাকে এক প্যাকেটে থাকবে কিন্তু 100 পিস। কিভাবে থাকবে বলে দেই, 10 পিসের ছোট ছোট প্যাকেট থাকবে প্রথমে, এরকম 10টা প্যাকেট মিলে একটা কার্টুন। এই কার্টুনটা 100 পিস, দাম হচ্ছে কত? 3000 টাকা। এখন আপনি মালটা ডেলিভারি নিচ্ছেন, তখন উনি স্ক্যান করে বলবেন যে মাল ডেলিভারি হচ্ছে, আপনার কাছে একটা ওটিপি গেছে, ওটিপিটা দেন, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো আপনি যখন ওটিপিটা দেবেন তখন সে ওখানে ওটিপি ঢুকাবে, ডেলিভারি কনফার্ম হয়ে গেল, আপনি মাল নিয়ে চলে গেলেন। আপনার সাথে ওই আরডিসি ডোনার, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর দেখা নেই। আপনি একজন ডিলার, আপনি হোলসেলে কিনছেন, ডিলারশিপ নিচ্ছেন ফ্রি। এখন অ্যাজ এ ডিলার হিসাবে আপনি যদি আরো কিছু করতে চান, সেটা আপনার ইচ্ছা। আরো কিছুর মধ্যে কি কি আছে, আপনি এয়ারলাইন্সের বেস্টে চালু হবে, এয়ারলাইন্সের টিকিট কিনবেন, হোটেলে, কক্সবাজারে 5 তারা হোটেল হচ্ছে, ওখানে আপনি ডিসকাউন্ট রেটে থাকবেন।
আপনি হয়তো পরিবহন ব্যবস্থা থাকলে পরিবহনের ডিসকাউন্ট নেবেন, মানে আপনি বিভিন্ন রকম ডিসকাউন্ট পাবেন। আরো আছে অ্যাফিলিয়েটেড স্টোর, মনে করেন আমি ওয়ালটন, মিনিস্টার, সিঙ্গার, যমুনা বিভিন্ন গ্রুপের সাথে যদি আমি অ্যাফিলিয়েশনে যাই, তাদের দোকান থেকে যখন আপনি মাল কিনবেন আপনি ন্যূনতম একটা 10% ডিসকাউন্ট পাবেন, আমি ধরে নিচ্ছি, কারণ আমরা ওরকম ডিল না হলে করবো না, তাই না? তো আপনি সেখানে ডিসকাউন্ট পাচ্ছেন, আপনি একজন ডিলার, ফাইন, আপনার সাথে আর আমার কোনো লাইবিলিটি নেই, দায়িত্ব নাই, আপনার সাথে দেখা হলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। এখন আপনি যদি মাইন্ড সেট করেন যে আমি ডেস্টিনির সাথে নেটওয়ার্ক বিজনেস করতে চাই, তখন আপনার আপলাইন আপনাকে নতুন করে প্ল্যান দেখাবে, যেটা স্টেপ 2 বা 3 তে ছিল নাকি। সেই স্টেপ 2 অনুযায়ী আপনাকে মার্কেটিং প্ল্যান, কম্পোজিশন প্ল্যান দেখাবে, লেভেল 1 2 3 বুঝাবে, সিলভার বুঝাবে, এগুলো তার কাজ। বাট আমি এখানে ডিলার হিসেবে ক্লোজ করলাম যে আমার কাজ শেষ ডিলার হিসাবে। এখন আসেন, এই যে আপনি মাল কিনলেন, হুট করে বলে ভাড়ালাম, মালটা কিনলেন, পেমেন্ট করলেন কোথায়, কেমনি করলেন? এখানে একটা ঘটনা হয়ে গেছে, সেটাই বলতেছি, এটা হলো স্টেপ 8 এর পুরো ঘটনা। সেটা হচ্ছে আপনার যখন প্রোফাইল তৈরি হবে, আপনার দুইটা অটোমেটিক ওয়ালেট তৈরি হবে। Recording stopped. একটা ওয়ালেটের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ওয়ালেট, একটা ওয়ালেটের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ওয়ালেট, আর একটা Recording ওয়ালেটের নাম in হচ্ছে progress. পয়েন্ট ওয়ালেট। অ্যাকাউন্টিং ওয়ালেটটা কি? অ্যাকাউন্টিং ওয়ালেট হচ্ছে আপনি কিভাবে পে করবেন, আপনার বিভিন্ন রকমের অপশন থাকবে, আপনি বিকাশ, নগদ বা যে ধরনের পেমেন্ট সিস্টেম, গেটওয়ে সিস্টেম আপনি পে করার সব পাবেন। কারণ এটা আমরা বাংলাদেশে এসএসএল বলে একটা গেটওয়ে কোম্পানি আছে, ওদের সাথে আমি একবার চুক্তি করেছি D2S এর জন্য। শুধু চুক্তিটা আমাকে রিভিউ করতে হবে, এবার করতে হবে ডেস্টিনি 2000 এর জন্য। সেই গেটওয়ের মাধ্যমে আপনি যে কোনো পেমেন্ট করতে পারেন, সেই গেটওয়ের পেমেন্টটা আমরা পাবো, মাল ডেলিভারি হওয়ার পরে টাকাটা আমার পকেটে চলে আসবে। এটা হলো একটা মেথড। মোবাইল ব্যাংকিং এ পে করতে পারবেন, তারপরে আপনি চাইলে আমাদের কোম্পানির ডাইরেক্ট অ্যাকাউন্টও পে করতে পারবেন। আরো একটা মেথড হচ্ছে, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং মেথড, যেখানে আপনি ওয়ালেটে টাকা ঢুকাও পে করতে পারবেন। তো ওয়ালেটে আপনি টাকা ঢুকাবেন কেমনে? ওয়ালেটে টাকা ঢুকাই দেবেটাকে? আপনার তো আমার অফিসে আসেন নাই, অ্যাকাউন্টসও আসেন নাই, ব্যাংকও যান নাই, আপনি কিন্তু ডোরার সামনে বসে আছেন। ডোরাকে আপনি বলতে হবে, ভাই আমি তো এখান থেকে 3000 টাকা মাল কিনবো, তো আমি এখানে ওয়ালেটে 3000 টাকা টপ আপ দেবো। ডোরা খুব আমাকে 1% চার্জ নিতে হবে আপনার থেকে 30 টাকা, আমি করে দিচ্ছি। সে 1% চার্জ দিবে আপনার থেকে 30 টাকা, কারণ ডোরা এখন থেকে যে কোনো কাজ করবে, যে কোনো কাজ 1% সার্ভিস চার্জ দেবে সে। তখন সে সার্ভিস চার্জ দিল 30 টাকা, তার দিলেন, আপনি 3000 টাকা টপ আপ করলেন, 3000 টাকা ওয়ালেটে চলে আসলে, সেখান থেকে আপনি পে করে দিলেন। পে করার পরে আপনার আরেকটা ওয়ালেট আছে, যেটা হলো পয়েন্টস ওয়ালেট, সেখানে কিন্তু আপনার 100 পয়েন্ট জমা হয়েছে। এখন এই 100 পয়েন্টের দাম হচ্ছে, আপনি যদি আর কোনো কিছু না করতে চান, MLM করতে না চান বা ডেস্টিনি ব্যবসা করতে না চান, তাহলে ওই 100 পয়েন্ট দিয়ে আপনি এই অনলাইন থেকে যে কোনো 100 টাকা ভ্যালুর কোনো প্রোডাক্ট কিনতে পারবেন। ক্লিয়ার? আর যদি আপনি বলেন না, আমি 100 টাকা ভ্যালু এটা রাখবো, এটা দিয়ে আমি প্রোডাক্ট কিনবো না, আমি নেটওয়ার্ক বিজনেস করবো, তখন আপনার আপলাইন আপনাকে করবে কি, ওই ডোরার কাছে যাবে, দেখো যে ওনার একটা বিজনেস সেন্টার ইয়ে করে দেন, সেট করে দেন। তখন বিজনেস সেন্টার সেট করতে যায়, তখন ডোরা জিজ্ঞাসা করবে কোন বিজনেস সেন্টারের পাশে বসাবো। যে কোনো একটা খালি বিজনেস সেন্টার দিতে হবে, যেটার একটা সাইড বা দুইটা সাইড খালি আছে, ন্যূনতম একটা সাইড খালি থাকতে হবে, এবং মেনশন করতে হবে 1 2 3 4 বিজনেস সেন্টারের লেফটে দেন, কারণ রাইট ভর্তি গেছে। তখন আপনার বিজনেস সেন্টারটা ওটা লেফটে দিয়ে দিল। লেফটে দেওয়ার পরে আপনার বিজনেস সেন্টারে একটা সিআইডি তৈরি হলো, এটা হচ্ছে BCID, বিজনেস সেন্টার আইডি। আমরা আগে সিআইডি শব্দটাকে আপডেট করছি, আগে আমরা বলতাম সিআইডি, এখন থেকে আমরা বলবো BCID, বিজনেস সেন্টার আইডি। কারণ কি, ভুল বোঝাবুঝি হয় যে এটাকে তারা সিআইডি কয়, তো সিআইডি গুলো অনেক সময় দেখা গেছে এটা মতো গোয়েন্দা সংস্থা, তাই সিআইডিটাকে আপডেট করছি আমি BCID, তাহলে বুঝবো আচ্ছা এটা অন্য জিনিস, বিজনেস সেন্টার আইডি। আচ্ছা, এই বিজনেস সেন্টার আইডি দিয়ে আমরা কি Recording করবো? stopped. আমরা এটা মনে রাখলাম। মনে রাখার পরে এখন এই বিজনেস সেন্টার আইডিতে কিভাবে বিজনেস হবে, আপনি তার তো প্ল্যান আগেই দেখাইছেন। এই বিজনেস সেন্টারের লেফট রাইটে যা হবে, আরো বিজনেস সেল হবে, সেটার উপরে ইনকাম হবে। তার মানে এখানে মানুষ দিয়া কোনো বিজনেস হবে না, কিন্তু এখানে বিজনেস হবে বিজনেস সেন্টার দিয়া। আর বিজনেস সেন্টারের ভিতরে এই সেন্টারটা তৈরি হচ্ছে কি দিয়া? সেলস ভলিউম দিয়া। ইয়াস, সেলস ভলিউম, প্রোডাক্ট বলার দরকার নাই, সেলস। সেলস ভলিউমের ভিতরে যে 100 আছে, এটা কি? পয়েন্ট। এটার নাম হচ্ছে লেখেন PV, পয়েন্ট ভ্যালু। পয়েন্ট ভ্যালু, এই 100 পয়েন্ট ভ্যালুর বিজনেস ভলিউম কত? বিজনেস ভলিউম হচ্ছে কোম্পানি আপনাকে এই 3000 টাকার প্রোডাক্ট কেনার জন্য আপনার টিমকে
টোটাল কত টাকা লভ্যাংশ ফেরত দিচ্ছে, এটার নাম হচ্ছে বিজনেস ভলিউম। এটার বিজনেস ভলিউম হচ্ছে লেখেন 1000 মানে প্রতি এক পিভিতে 10 বিজনেস ভলিউম, তাহলে সাউন্ড হবে না কেন? এখন সাউন্ড হচ্ছে। এই এই পয়েন্ট ভ্যালু টিপাটিপি করেন না প্লিজ, হ্যাঁ রাখেন, আমি দেখি পরে দেখবো না। এই পয়েন্ট ভ্যালু অ্যাকশন বিজনেস ভ্যালু হচ্ছে 1000 মানে হচ্ছে ডেস্টিনি কত টাকার ব্যবসা ছেড়ে দিচ্ছে ক্রেতা পরিবেশে, সেটা ডিক্লারেশন। সে বলতেছে আমি তোমার কাছে 100 পয়েন্টের প্রোডাক্ট বেচছি, মানে এখানে আমি যা লাভ করছি তার 1000 টাকা তোমার। এখন দেখা যাক আমরা আসলে কত লাভ করছি, একটু আগে বলছি, কিন্তু আমরা এই সাবানে লাভ করছি হার্ডলি বেশি হলে 12 থেকে 13 টাকা বা 14 টাকা বা 12 টাকাই ধরেন। তাহলে ডেস্টিনির কাছে কিন্তু লাভ আছে আর 2 টাকা, 10 টাকায় কিন্তু আপনার দিয়ে দিছে। এই 2 টাকার মধ্যে সে কি করবে, সে টুকটাক এমপ্লয়ি খরচ চালাবে, এই করবে সে করবে, তার যত খরচ আছে এখানে কিন্তু দিয়ে দিন শেষে তার যদি চেরানা থাকে বা আটানা থাকে, আটানার মতো থাকবে, আমি দেখছি প্রতি সাবানে আটানার মতো ডেস্টিনি থাকবে। যে আটানা থাকবে এই আটানার মালিক হচ্ছে ডেস্টিনি 2000-এর যারা শেয়ার হোল্ডার, এরা বছর শেষে। তাও কথা, সে আটানার মালিকও না, এটা থেকে কর্পোরেট ট্যাক্স যাবে, এটার থেকে বিভিন্ন জিনিস যাবে, যাওয়ার পরে আটানার থেকে এমপ্লয়ি খরচ যাবে, মানে ওভারের যে কত থাকবে বলা ভেরি ডিফিকাল্ট। বাট ইন্টারেস্টিং হচ্ছে যদিও ভলিউমটা খুব ছোট, কিন্তু এটা বিদ্যুৎ গতিতে হুইল ঘুরবে ডেস্টিনির জন্য, যে কারণে টোটাল অ্যাকুমুলেশনে বড়। তাই আমাদের টার্গেট হচ্ছে বছরে যদি ডেস্টিনি 2000 লিমিটেড নেট মুনাফা 100 কোটি টাকা করে, আমার আর কোনো অভিযোগ থাকবে না, আমি হ্যাপি। আমার কথা হচ্ছে একজন ডাইরেক্টর শেয়ার হোল্ডার যার 1 কোটি টাকার শেয়ার আছে ডেস্টিনিতে, সে যদি বছরে 1 কোটি টাকা ডিভিডেন্ড পায়, তার এর বেশি আর চিন্তা করাটা সমীচীন হবে না, উচিত হবে না। আর যার আপনারা আছেন অনেকে 20 লাখ 25 লাখ টাকা শেয়ার হোল্ডার, তারা যদি বছরে 25 লাখ টাকা ডিভিডেন্ড পান, এর বেশি আশা করাটা সমীচীন হবে না। এর বেশি যদি আপনি সমীচীন করে হইতে চান, তাহলে দয়া করে আপনি ডিস্ট্রিবিউটর প্ল্যাটফর্মে আসেন, ওখানে কাম করেন, ওখানে মেলা টাকা আছে, দেখেন ওখানে কত টাকা বুঝাই দিই। ডেস্টিনি যখন একটা সাবানের থেকে আটানা লাভ করে, আপনারা কেউ খেয়াল করেন নাই, তখন ডোরা কত লাভ করে, ডোরাও আটানা লাভ করে। একটা আরডিসি কত লাভ করে খেয়াল করেন নাই, আরডিসি 1 টাকা লাভ করে। একটা আইআরডিসি কত লাভ করে খেয়াল করেন না, একটা আইআরডিসি 1 টাকা লাভ করে। একটা ডিসিডি কত লাভ করে খেয়াল করেন না, একটা ডিসিডি 1 টাকা লাভ করে। দেখছেন, মানে আপনি বলতে পারবেন না যে এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে, কোম্পানি বেশি লাভ করতেছে, অসম্ভব। এত মিনিমাম প্রফিট নিয়ে বাংলাদেশের কোনো এমএলএম কোম্পানি তো ভাত খাওয়ার পয়সা পাবেই না, টিকবেও না। আর আপনি বলবেন আপনি টিকাবেন কেমন, এটা আমার ম্যাজিক। আমি এত কম লাভ করে কিভাবে টিকবো, সেটা আমার ম্যাজিক। আমি এটা আরেকদিন আপনাদের সাথে ক্লোজ ডোর আলাপ করবো। বাট ডেস্টিনি বেসিক্যালি এখানে আটানা বেশি লাভ করবে না, করার দরকারও নাই। আটানা একটা সাবানে অনেক লাভ, হিসাব করলে অনেক লাভ। এটা তো আমি সাবানের ক্ষেত্রে বলতেছি। যদি এমন হয় যে এমন কোনো প্রোডাক্ট বেচতেছি যেটাতে মনে করেন 100 পয়েন্ট, সেখানে তো ডেস্টিনি 25 টাকা লাভ হবে আটানা করে। কারণ ডেস্টিনি লাভ করবে প্রতি পিভিতে আটানা, মনে করেন সব দিয়াতে হয়। এটা হলো নিট। এই নিটের পড়া কিন্তু আমার ঘটনা আছে, সরকারকে ট্যাক্স দিতে হবে, এই নিটের উপরে কর্পোরেট ট্যাক্স, তারপরে আমরা আমাদের ইয়ে পাবো। তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমি স্টেপ এইটা আপনাদেরকে বলতেছি যে কিভাবে এখানে প্রোফাইল হবে, প্রোফাইলে কিভাবে পয়েন্ট জমা হবে, পয়েন্টে কিভাবে কাস্টমার হিসেবে পয়েন্ট দিয়ে মাল কিনা যাবে, কিভাবে সেন্টার করা যাবে, এগুলো সব হচ্ছে স্টেপ 8। এখন আপনাদের কি মনে আছে আপনারা কিভাবে জয়েন করবেন? এটা স্টেপ 2 3 তে মতো বলে গেছি। জয়েন করবেন কিন্তু ফ্রি। একটা আইডি কার্ড, এনআইডি কার্ড লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা মোবাইল ফোন নাম্বার লাগবে, আর আপনার একজন রেফারেন্স লাগবে। এটা ছাড়া ডেস্টিনিতে কেউ দরজা খটখটে কেউ ঢুকতে পারবে না। আর কত লোক নেব? 2 কোটি লোক নেব। আছে কত? 43 লাখ প্লাস। নেব কত? 1,57,00,000 ছিল, 56 লাখ প্লাস, 1,56,00,000 প্লাস। এই 56 লাখ প্লাস সব নেব হচ্ছে আমরা ফাইন্যান্স করে, 1 কোটি হচ্ছে আমরা কেনা বেচা করে। এই পর্যন্ত এসে স্টেপ এইটা এসে আমার মোটামুটি প্রথম ধাপের বিজনেস প্ল্যান শেষ, যেটা আমি ডায়মন্ডে দেখাইছি যে পর্যন্ত। বিজনেস প্ল্যান চ্যাপ্টার 2 সেটা আরেকদিন দেখাইতে হবে আপনাদেরকে।
এখন আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের কাছে 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টা আমি সামনে যে পিএইচডি আছে এদের প্রশ্ন উত্তর নেব। এদের প্রশ্ন উত্তর শেষ হওয়ার পরে এরা যদি কোনো প্রশ্ন করতে ব্যর্থ বা মিস করে যায়, আপনারা যারা অনলাইনে আছেন তারা তখন দরকার হলে সরাসরি ফোন করেন, অথবা সেখানেও বলতে থাকেন যে আমার একটা প্রশ্ন আছে। কিন্তু আগে প্রায়োরিটি দেবো আমার সামনে যে 5 জন 5 জন 10 জন বা যে কয়জন আছে এরা আগে প্রশ্ন করবে, কারণ এদের প্রশ্নের মাধ্যমে হয়তো আপনি উত্তর পাইও যাবেন। তো 1 ঘন্টা হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। এবং আমি বিজনেস চ্যাপ্টার নাম্বার 1 যেটা ডায়মন্ডের আগে দেখাইছি, যেটা কোম্পানির ডাইরেক্টরদেরকে দেখাইছি, যেটা শেয়ার হোল্ডারদেরকে দেখাইছি এতদিন ধরে, এখন আপনাদেরকে দেখাইছি। একই বিজনেস প্ল্যান কিন্তু এক্সিকিউটিভদেরকে দেখাবো আমি। তাদেরকে না দেখাই আমি নামবো না মাঠে, কারণ তারাও স্টেক হোল্ডার। তাদেরকে যেদিন দেখাবো সেদিন আমি খুলে দেবো, একদম টোটালি ওপেন করে দেবো। জুমের যতগুলো লোক আসতে পারে তারা শুধু পার্থক্য এতটুকু, তারা কোনো কোশ্চেন করতে পারবে না। তাদের কোশ্চেন নিতে গেলে আমি পারবো না, তখন কোশ্চেন করবে যে সমস্ত এক্সিকিউটিভরা আমার সামনে এখানে থাকবে, ওরা কোশ্চেন করবে, ওদের কোশ্চেনটা আপনি শুনবেন। শুধু আপনি বিজনেস প্ল্যানটা দেখে যাবেন 8 ধাপে, ঠিক আছে? এখন যখন এক্সিকিউটিভদেরকে বিজনেস প্ল্যান দেখানো হবে তখন আমি ঘোষণা দেবো আমি কবে রেডি আছি। আমি বারবার একটা কথা বলতেছি, আপনারা আমার ভুল বুঝেন না। আমি ডেস্টিনির ব্যবসা নিয়ন্ত্রণ করার কেউ না। ডেস্টিনি কবে শুরু করবে এটা ডেস্টিনির কর্তৃপক্ষের ইচ্ছা। ডেস্টিনি কর্তৃপক্ষ চাইলে কালকে স্টেটমেন্ট বাইর করতে পারে, আমি তাকে বাধা দেবো না। আমাকে যেন কেউ ভুল না বুঝে, আমার সম্বন্ধে বলা হচ্ছে আমি নাকি স্টেটমেন্ট বের করতে দিচ্ছি না, এটা আমার সম্বন্ধে ডাহা মিথ্যা কথা। আমি কারো স্টেটমেন্ট আটকাই নেই। ডেস্টিনি কর্তৃপক্ষ চাইলে কালকে স্টেটমেন্ট বাইর করতে পারে, তার ইচ্ছা। বাট আমাকে দিয়ে যদি বদলা খাটাইতে হয়, কাম করাইতে হয়, কামলা খাটাইতে হয়, আমি রেডি না। কারণ আমার একটা মানসিক প্রস্তুতি আছে, আমার একটা আইনগত প্রস্তুতি আছে। আমি মাত্র জেল খেটে বাইরেছি, আমি আইনগত একটা ভুল বুঝাবুঝি থেকে বাইরেছি। আমি দ্বিতীয়বার আইনের মুখোমুখি ভুল বুঝাবুঝির কারণে হতে চাই না। আইন যেন আমাকে দ্বিতীয়বার ভুল না বুঝে। আমি আমার মতো করে সন্তোষজনক পরিবেশে, আমি যখন দেখবো যে অল লিগেল কমপ্লিয়েন্সেস আমি কমপ্লিট করছি, সরকারের সকল চাওয়া পাওয়া আমি পূরণ করছি, সরকার যেভাবে চায় সেভাবে আমি রেডি হয়েছি, আমি সেই দিন আপনাদের বিজনেস অপারেশনের দায়িত্ব নেবো, এর আগে না। সেই দিনের আগে আমার দ্বারা আপনি কোনোদিনও স্টেটমেন্ট বা একটা প্রোডাক্টও বেচাতে পারবেন না। আমি এক পিস সাবানও বেচবো না আপনাদের কাছে। আমি বেচা কিনাই শুরু করব যেদিন আমি দেখবো যে হ্যাঁ, এই ব্যবসাটা করার লিগেল কমপ্লিয়েন্সেস যা আছে সব আমার অ্যাকোয়ার হয়ে গেছে। এখন আমাকে বাদ দিয়ে যদি কেউ মনে করেন যে তার কাছে ব্যবস্থা আছে, থাকতেই পারে, এটা মিরেকেল তো অনেক সময় ঘটে, অলৌকিক ঘটনা ঘটে যাওয়ার সময়। যদি অলৌকিক কোনো প্রযুক্তি কারো কাছে থাকে, আপনি দয়া করে কালকের থেকে বেচা কিনা শুরু করে কালকে থেকে শুরু করেন। বাট এই ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব রইল না, আমি কোনো দায় নিতে রাজি না। আমি এমনও দায় নেবো কেমন, আমি তো এমন বোর্ডে নাই। আমাকে বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে, শুধু আমাকে শেয়ার হোল্ডার থেকে বাদ দিতে বাকি রাখছে। আমি এটা জীবনেও ভুলবো না যে আমাকে বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। এবং যখন বাদ দেওয়া হয়েছে এইভাবে উল্লেখ করা হয়েছে আমি সাজাপ্রাপ্ত আসামি। দেখেন, সারা পৃথিবীর লোক আমাকে সাজাপ্রাপ্ত বললো, ডেস্টিনির বোর্ডের ডাইরেক্টর আমাকে সাজাপ্রাপ্ত বলছে, এটা আমার কাছে কষ্ট লাগছে। যেমন কি একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক প্রাপ্ত বউ বলে, এটা শুনলে বউ যত কষ্ট লাগে, এরকম কষ্ট লাগছে আমার কাছে। তাহলে তারা আমাকে ডিভোর্স করে দিছে, আমাকে তারা সাজাপ্রাপ্ত বলতেছে, তারা কি আমাকে ডিভোর্স করলো তাইলে? কারণ এই বোর্ড মিটিং এ, এই যে ডেস্টিনি 2000 বর্তমান বোর্ড এই কথাগুলো বলছে, প্রমাণ তাদের রয়ে গেছে। তারা হাইকোর্টে যে সাবমিশন দিয়েছে ব্যারিস্টার মাইনুলি দিয়া, সেই সাবমিশনের মধ্যে আছে রফিকুল আমিন এবং হোসেন কনভিক্টেড অ্যাকিউজ, তারা এই কোম্পানিতে আর ডাইরেক্টর নাই। তাই আমাদেরকে বোর্ড বানায়া দেন, আমরা কোম্পানি চালাইতে চাই। কারণ ডেস্টিনির বিরুদ্ধে কোনো মামলা নাই, মামলা হচ্ছে ব্যক্তিদের বিরুদ্ধে, তাহলে ব্যবসা বন্ধ থাকবে কেন? ফাইন, চালান আপনারা আমাকে বাদ দিয়া, আমি তো মানা করিনি। আমার কথা হচ্ছে দিন শেষে আমার শেয়ারের লাভ আমি পেয়ে যাবো, সমস্যা কি? কিন্তু আমাকে দিয়ে যদি এই নৌকা চালাইতে হয়, তাহলে মাঝি কিন্তু জোয়ার ভাটার টান বুঝা কিন্তু বাদাম লাগাবে। আর সেই ভুল করবে না, এই নৌকা যেন চড়ায় না উঠে, অথবা জোয়ারের ভাটার টানে যেন সাগরের তলায় না যায়। আমি খুব সাবধান হতে চাই। আমার কথা হচ্ছে বিশাল একটা ভুল বুঝাবুঝিতে করছি। বর্তমান সরকার কোনো সন্দেহ নাই ব্যবসা বান্ধব সরকার, এটা আমি পরিষ্কার। এবং উনি নিজেও কয়েকবার বলছে তোমরা উদ্যোক্তা হও। আমরা কিন্তু উদ্যোক্তা, আমরা কিন্তু উদ্যোক্তা সৃষ্টিকারী, এটা হয়তো উনি জানেন না। ওনাকে যদি বলা হয়, দেখবেন উনি নিজের থেকে একদিন আমাদের প্রধান অতিথি হওয়ার ইচ্ছা প্রকাশ করবে, যে ঠিক আছে তোমরা এত বড় উদ্যোক্তা কোম্পানি, আমাকে একসময় চিফ গেস্ট রাখো। আমি জানি এটা উনি বলবে, যদি উনি এখানে বুঝে থাকে ওনার মাথায় যে আমি কি বলতেছি, আমার মেসেজটা যদি ওনার পর্যন্ত যায়। কারণ আমরা হচ্ছি বাংলা
নিজে ডায়মন্ড না হয়ে জাস্ট 13 জন ডায়মন্ড বানায় ফেলাম তাই সোজা ডায়মন্ড বানানো সোজা, ফেলান। একবার নিজে ডায়মন্ড না হয়ে বানানো ফেলান আর শুধু দেখি পাস করে একবারে ডায়মন্ড কারণে দুইটা একসাথে নেক্সট বলেন। জি, আমি কামরুজ্জামান খন্দকার, পিএইচডি। সবার উদ্দেশ্যে বলেন, ওদের উদ্দেশ্যে তো তো আপনার প্রশ্ন নাই। আমার কোশ্চেনটা হলো, এখানে নতুন নিয়মটা শুরুটা হবে কোন জায়গা থেকে? নতুন নিয়ম যেখানে এসে থামছে ওখান থেকে ওখান থেকে আর কি শুরু হবে। তো সেই ক্ষেত্রে একজন লোক সিলভার, তো সে যদি পিএইচডি হয় তাহলে সেই নতুন নিয়মের স্পেশালিটিস বোর্ড হবে পুরো নিয়মে আর পুরো সব নিয়মে। নিয়ম। মানে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে গেলে Correct. সেক্ষেত্রে হয়। তাও ওই সেন্টার থেকে যে সেন্টার এসে সিলভার, বাকি সেন্টার কিন্তু ফ্রেশ, তো বাকি সেন্টার সব নতুন নিয়ম। আমার প্লাটিনামের সেন্টারে ডায়মন্ডে মোড় 1 কোটি টাকাই পাবো। হ্যাঁ বিজনেস প্ল্যানের আজকের আর কোনো আলোচনা নাই। নেক্সট কোশ্চেন এত কম। আসসালামু আলাইকুম, আমি আমি আসাদুজ্জামান। এক ঘন্টা কোশ্চেন করব। যে স্যার আসাদুজ্জামান পিএইচডি। আমি যেটা জানতে চাই, দুইটা আমার কোশ্চেন আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে আপনার মার্কেটিং প্ল্যানটা অত্যন্ত চমৎকার। এখানে যেটা বলা আছে যেমন লেভেল যার লেফটে এবং রাইটে কেউ নাই, এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর আমাদের, হ্যাঁ আর একজন হচ্ছে ধরেন 7 সাইকেল পার করছে। হুম। তাহলে এখন যিনি একেবারে নতুন লেভেল শুরু করবে, লেফটে নতুন একজন, রাইটে একজন জয়েন করে, অথবা যার এক পাশে সেন্টার অনেকগুলো আছে বাট রাইটে এখনো তার 500 পয়েন্ট মাত্র বা 100 পয়েন্ট শুরু হবে। এমনি তার বলি ক্ষেত্রে- আমি, হ্যাঁ। যার 500 পয়েন্ট হয়ে রয়েছে আর হয়নি, জি, সে নতুন 500 পয়েন্ট হলে ফার্স্ট লেভেল যাবে আগের নিয়মে 600 টাকা। তো second- সেকেন্ড লেভেল থেকে সে শুরু করে দিবে ওইভাবে। 600 পরের থেকে। তার তো স্যার এক পাশে 10,500 পয়েন্ট হয়ে আছে, আর এক পাশে তো 500 পয়েন্ট মাত্র 100 পয়েন্ট পড়লো এখন থেকে। তাহলে একটা লেভেল সে যাবে আগের নিয়মে, একটা লেভেল, আচ্ছা আচ্ছা, তার বাকিগুলো চলে যাবে। সেকেন্ড লেভেল থেকে তার তখন তাকে 10,500 মানে এদিকে 25,500 পর্যন্ত যাইতে হবে। জি জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আপনার এই কনসেপ্ট মানে প্ল্যানটা যেটা এই মুহূর্তে ডেস্টিনি এক্সিস্টিং এর কোম্পানির উপরে অ্যাপ্লাই করা হবে, হ্যাঁ। কিন্তু কোম্পানিটা এমন কিছু জায়গায় আছে, কোম্পানি এখন এমন এক জায়গায় আছে, এটা মানে আমি যেটা বলতে চাই যে একজন বিজ্ঞানী তখনই বিজ্ঞানী হয় যখন তার ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গা থাকে। হুম। তো আপনি আপনার এই কনসেপশন প্ল্যানটা তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন ডেস্টিনি ফ্রি থাকবে, মানে ডেস্টিনি রান করতে পারবে, রানিং অবস্থা। রানিং অবস্থা। হ্যাঁ। কিন্তু ডেস্টিনি এখন যে ড্রাইভাররা আছে, বা আমার কাছে মনে হয় সেই ড্রাইভারটা এই কোম্পানিটাকে কতটুকু রান করতে পারবে। কারণ কি, একজন দক্ষ হুজুর যদি কোরবানি দিতে যায়, তখন সে জানে যে কোথায় তার শরীরটা চালাইতে হবে, কিন্তু একজন আনারি লোক যখন এই কোরবানি করতে যাবে, তখন তার উল্টো জায়গায় বা ভুল জায়গায়। সমস্যা হবে না যদি দেখেন, এইটা একটা ভালো কথা কইছেন। ধরেন আপনি সে আনারি লোক, Recording in progress. হুজুর যদি আপনার সাথে ছুরিটা ধরে উনি দোয়া করতে থাকে আর আপনার হাত ধরে পৌঁছায়, তখন তো আপনিই করলেন। হ্যাঁ, সেখানেই আমাদের একটু কনসার্ন হ্যাঁ, আপনার প্রতি। এখানে আমাকেই থাকতে হবে, নট নেসেসারি। আমি যদি ধরি তাইলেও হয়ে যাবে। জি, দুইজন, তখন আর দুইজন হইলো। কিন্তু স্যার এখন এই মুহূর্তটা যেটা আমরা ফলো করতেছি, এটা একটা ভুল বোঝাবুঝি বা এক ধরনের মানে অন্যদিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। না, আমার মনে হয় না কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে। এখন শুধু আমরা তাড়াহুড়া করতেছি, তাড়াহুড়া না করলেই হয়। আচ্ছা আচ্ছা। খুব বেশি তাড়াহুড়া করতেছি। 12 বছর ধৈর্য ধরছি, আর 12 দিন ধৈর্য ধরতে পারতেছি না। কি অবস্থায় যে আমরা ঈদের আগে এই কমিশন, এটা কি সম্ভব? এখন কি আমরা ঈদের আগে স্টেটমেন্ট বাইরে দিতে পারবো? আপনার মনে হয়েছে? স্টেট ব্যাংকের যে এখন যে অ্যাপ্লিকেশনটা আমাদের এমএলএম বা ডাইরেক্ট সেলিং এর যে জন্য ট্রেড লাইসেন্সের যে আবেদনটা স্যার এটাও তো এখনো অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই করা হয়নি, যে তাহলে? এটা অ্যাপ্লাই করার 3-4টা প্রতিবন্ধকতা আছে, সেগুলো এখনো চালু করা হয়নি। এটা প্রতিবন্ধকতা না, এখানে আমি যতদূর জানছি সেটা হচ্ছে আমাকে উত্তর দিচ্ছে কালকে। আমি এই বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলছি। জি চেয়ারম্যান সাহেব বলছে এই সিদ্ধান্তটা হইতে হবে কোনো একটা বোর্ড মিটিং এর মাধ্যমে, আগে প্রস্তাব আসতে হবে, জি পরের বোর্ড মিটিং এ এটা প্রস্তাব পাস হতে হবে, তারপরে বোর্ড মিটিং এ এটা অ্যাপ্রুভাল হইতে হবে। তার মানে 3টা ধাপ কিন্তু বোর্ড মিটিং এর। বা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা 103 নম্বর বোর্ড মিটিং যেটা শনিবারে করব, সেটার মধ্যে আমরা দেখাই দিব যে এই প্রস্তাব আমাদের কাছে আগের মিটিং এ আইছে। জি 2 এ ছিল, জি জি 3 এ আমরা এটা পাস করে দিছি, জি 4 এ যায় এটা অ্যাপ্রুভাল হয়েছে। এই 4 নিয়ে যেতে পারবেন আপনি অ্যাপ্লাই করতে। এই এতটুকু ধৈর্য ধরতে হবে শেষে, জি। এতটুকু তো ধৈর্য জি ধরতেই স্যার, পারেন। এখানে আমি জাস্ট একটা পয়েন্ট, যে আপনি একটু ফোকাস করবেন যে শুধুমাত্র এই মুহূর্তে আমাদের একমাত্র এজেন্টটা হচ্ছে লাইসেন্সটার। কোনো সন্দেহ নাই এই ব্যাপারে। এই এছাড়া ব্যাপারে অন্য একবারে যে- আপনার সাথে শতভাগ একমত। যে অন্য যেমন আমাদের এনএফসি কার্ড নিয়ে অনেক সময় দেখা যায় এগুলো ভুল বুঝে হচ্ছে এবং মূল জায়গা থেকে আমরা সরে আসছি। আমার কাছে মনে হয়েছে ওইটা এক ধরনের মোটিভেশনের জন্য করা হয়েছে। জি একটা মোটিভেশন, নাড়া দিয়ে এই আইতেছে উঠো, এই এটা মোটিভেশন ছাড়া এটা আমি কোনো benefit দেখিনি। জাস্ট একটা মোটিভেশন। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর আছে, অনেক যেমন আমার মোবাইল নাম্বারটা এখন আমি আগে ইউজ করি না, হ্যাঁ, আমার শুধুমাত্র আমার নামটাই শুধু খুঁজে পাওয়া গেছে, ডি নাম্বারটা খুঁজে পাওয়া হ্যাঁ। গেছে। তো এখন যারা এক্সিস্টিং এ আছেন তাদের তো প্রোফাইল আপডেটের একটা ব্যাপার থাকে। প্রোফাইল আপডেট আপনি ডোরার কাছে যাবেন এবং ফর্মের নামে হবে প্রোফাইল আপডেট। আপনি ডোরার কাছে এখন ভাই প্রোফাইলটা আপডেট করে দেন।
মোবাইল আপডেট করে নিব। এটা করতে কি করতে হবে? কিন্তু স্যার সেটা এখন আমরা চিন্তা করি নাই। স্যার এটা কি অনলাইনে দেওয়া যায় না? এটা অনলাইনে অনলাইনে তো দিচ্ছি। ভেরিফাই করার অনলাইনে তো অনলাইনে ডোরা আপডেট করে দিবে। একজন এজেন্ট থাকতে হবে যাকে আমরা সুপার অ্যাডমিন বানাবো। ডোরা বুঝছেন তো? জি ডোরা আর একজন অর্ডিনারি ডিলারের মধ্যে একটাই পার্থক্য, ডোরার কাছে সুপার অ্যাডমিন থাকবে। সুপার অ্যাডমিন তো আপনারা বুঝে জি রাখেন জি ফেসবুকে। জি জি সুপার অ্যাডমিন হিসেবে অনেক কিছু করতে পারে, একজন ডিলার পারে না। তা আপনার এটা আপডেট করতে হলে ডোরা ছাড়া কারণে দিলে তো দেখা যাবে আপনার এখানে লগ ইন হয়ে অন্য একজন হ্যার ফোন দিয়ে আপডেট করে আপনার ডিস্ট্রিবিউটরশিপ খাওয়া ফেলেছে। যে কারণে ডোরা একজন রেসপন্সিবল ডিলার এবং এজেন্ট, তার মাধ্যমে করলে সে আপনার এটা আপডেট করার সময় সে কি করবে, সে আপনার এই ফোন নাম্বারের কাগজ চাবে, কবে নিচ্ছেন, আপনার নামে আছে কিনা, এনআইডি দেন, এগুলো চেক করবে কিন্তু। কারণ সে জানে আমি ভুল করলে আমি যে এটা চেঞ্জ করে দিচ্ছি রেকর্ড থেকে যাবে জি এবং কোম্পানি আমার ধরবে, আমার এজেন্সি গায়ে দিবে। স্যার ওই আমরা ইয়ার মতো বিকাশ অ্যাকাউন্ট খোলার মতো। জি স্যার আমরা বর্তমানে কিন্তু অলরেডি 20,000 লোকের দিন ভেরিফাই করে ফেলছি। তো সেক্ষেত্রে যেটা দেখা গেছে আমি এই দিন ভেরিফিটা কিছু মনে করি না। আপনার নাম কি? আসাদুজ্জামান। আসাদ। আমি দিন ভেরিফিটা বুঝি না, আমার একটু বুঝান তো, আমি বুঝি না আসলে কেন দিন ভেরিফাই করে। আচ্ছা দিন ভেরিফাইটা হচ্ছে একজন যখন তার সিস্টেমে লগ ইন হয়, সিস্টেম পাইছে কইছে, সিস্টেম আমাদের সার্ভারটা এখন চালু আছে। সার্ভার পাইছে কই? সার্ভারটা তো আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড সার্ভার। ডেস্টিনি 2000 লিমিটেড আমি যতটুকু জানি নাসির ট্রেড সেন্টার থেকে সার্ভার হার্ডওয়্যার একসাথে লুট হয়েছে। এই লুটে সাক্ষী কে কে? আপনি ছিলেন, এই যে সাক্ষী আছে, আমি মামলা করছি, আরেকজন আছে, এই যে লিটন আছে, আমরা মামলা করছি, আরেকজন আছে যে লুট হয়েছে। যে আমাদের টোটাল সার্ভারটা চুরি হয়েছে নাসির ট্রেড সেন্টার, একটি লোকও পাইনি বাসেতে। শুধু আমাদের কাছে ডাটাবেস, বুঝেন, জি স্যার ডাটাবেজের ডিস্ক আছে 10-12টা, তার মধ্যে সবার কাছে একটা করে আছে। আমার কাছে একটা, রাজীবের কাছে একটা, আশরাফের কাছে একটা, ইঞ্জিনিয়ার পান্নার কাছে একটা, মামুন কাছে একটা, জিল্লুর কাছে একটা, সবার কাছে কিন্তু ডাটাবেজ আছে। ডাটাবেজ বুঝেন, জি যে তথ্যটা আছে। কত লোক আছে, কার নিচে কে আছে, এটা আছে। জি কিন্তু প্লিজ বোঝার চেষ্টা করেন, যেটাকে আমরা সার্ভার বলতেছি এই জাতীয় কোনো জিনিস আমাদের কাছে নাই। এখন যারা সার্ভার বলে দাবি করতেছে তারা হয়তো কারো ক্লাউড সার্ভার ভাড়া করছে, বুঝুন তো, ক্লাউড জি, জি। সার্ভার তার মানে প্রকৃত সার্ভার বলতে কিছু নাই, একটা ক্লাউড সার্ভার ভাড়া করছে, সেখানে হয়তো এই ডাটাবেসটাকে ইনস্টল করছে, জি করে এখন ভেরিফিকেশন করতেছে। জি স্যার এটা সম্ভব, জি এটা সম্ভব। এটাই কিন্তু হচ্ছে। আপনি যেটাকে সার্ভার বলেন, ওই সার্ভার বলতে কিছু আমাদের নাই, চুরি হয়ে গেছে। জি জি এখন সার্ভার চুরি হলেও সার্ভার নতুন শুরু করাটা কোনো ব্যাপার না। এখন আজকাল মডার্ন প্রযুক্তি, সার্ভার এখন ক্লাউডে রাখা যায়। জি স্যার তো ক্লাউড সার্ভার যদি নিয়ে থাকে তাহলে এটা অলরাইট। এখন দেখতে হবে সেই ক্লাউড সার্ভারটা কার নামে। স্যার। যদি রাজীবের নামে থাকে হবে না, রফিকুল আলমের নামে থাকে হবে না। এই ক্লাউড সার্ভার রেজিস্ট্রি হইতে হবে ডেস্টিনি 2000 লিমিটেড নামে। তা আমি ওই ক্লাউড সার্ভারটা ডেস্টিনি 2000 লিমিটেড নামে আছে, আমি দেখতে চাই সেই ডকুমেন্টটা। জি স্যার কারণ আমি আরেকজনের সার্ভারে কাজ করব, সেখানে হ্যাক হবে, সোর্স কোড আমার কাছে নাই, আমি ওই ব্যবসা করব না। জি স্যার কারণ তাহলে কি দাঁড়ালো, এটা যদি রাজীবের সার্ভার হয়ে থাকে, টোটাল সার্ভারটাই, টোটাল সিস্টেমটাই আমরা রাজীবের উপরে নির্ভরশীল। জি সে চাইলে যে কোনো সময় একটা গুলি করবে আমার দিকে, শুট অ্যান্ড ফায়ার, শাটডাউন হয়ে যাবে সব। রাজীব করবে না এই কাম আমি জানি, বাট সে চাইলে করতে পারবে। তাই রাজীবের থেকে আমার সোর্স কোড নিয়ে নিতে হবে, সার্ভারের আইডি নিয়ে নিতে হবে, এবং ডেস্টিনি 2000 যারা রেসপন্সিবল লোক থাকবে বোর্ডের কাছে এটা থাকতে হবে। এখন আমি যতদূর বুঝতেছি সার্ভার বলতে একটা ক্লাউড সার্ভার তারা ভাড়া করছে, আমার আইডিয়া। ডাটাবেজ আছে জি আচ্ছা, এবার আসেন, সার্ভার শুধু ক্লাউড সার্ভার থাকলে হবে না, কিন্তু বিপদ আছে। একটা ডিজাস্টার সার্ভার করতে হবে, যেটাকে বলে ডিআরএস। জি ডিআরএস মানে হচ্ছে ডিজাস্টার রিকভারি সার্ভার। কখনো ব্যাকআপও না, ডিজাস্টার। ডিজাস্টার জি কোনো সময় যদি কোনো গন্ডগোল লেগে যায়, কিছু হয়, আমরা অ্যাটলিস্ট আমরা আপদকালীন, রাইট, জি আপদকালীন একটা সার্ভার বানাইতে হবে, যেটা থাকতে হবে মাটিতে, জি যেটা আগে ছিল আমাদের। সেই সার্ভারে বেশি পয়সা লাগবে না, বোধহয় কয়েক লক্ষ টাকা, আমি জানি না কত লক্ষ টাকা লাগবে, এখনকার সার্ভারের দাম কত, এই সেইগুলো দেখতে হবে। আমাদের আইটি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে ডিআরএস করতে কত লাগবে। ডিআরএস একটা লাগবেই। ডিআরএস এর সুবিধা কি, আমরা সবসময় ক্লাউডের উপরে নির্ভরশীল হওয়া লাগবে না। এবার আসেন, ক্লাউডও কিন্তু করতে হবে দুইটা। একটা ক্লাউড করতে হবে সিঙ্গাপুর বেস, আর একটা করতে হবে ইন্ডিয়া অথবা অন্য কোনো ইউরোপের বেস। কেন করতে হবে, যদি এই সার্ভার রেসপন্স না করে, এই সার্ভার জন্য রেসপন্স করে জি ইন্টারনেটের মতো। জি। ইন্টারনেটে দেখেন ব্রডব্যান্ডে কিন্তু আমাদের বোধহয় সাবমেরিন কেবল এখন 2টা বোধহয়, জি যে কারণে কোথাও ডাউন হলে কিন্তু আবার সে ব্যাকআপ দিতে পারে। জি তো এগুলো আমি বুঝি কম, আমি তো লেমেন। এখন যেটা বলতেছি যে আমাদের প্রকৃত ওইভাবে যদি সার্ভার থাকে ফাইন, এবার আসেন সেই সার্ভারে আপনার ডিন ভেরিফাই করছেন, কি বলছেন আপনার ডিন আছে কি না, এটা দিনটা আসার পরে আমাদের কি ভেরিফাই করছেন, ডিন কি আদৌ আছে কি না, এটা দিন আছে কিনা যায়। তো আপনার ডিন থাকবে না কেন? না, দিন আছে, দিনের পরে দিন আছে। যে যাক, আলহামদুলিল্লাহ,
তথ্যগুলো আমি আগে আমার হ্যাঁ। আপনার মালিকানা নিবে কে? নেবে না কেউ, এটা জাস্ট পরিচয় করা, কানেক্ট হওয়া। তাইলে আপনি শব্দটা ভুল করছেন, আপনি ডিন ভেরিফিকেশন না করে আপনার বলা উচিত ছিল ডিন আপডেট। আপডেট Actual দিনে update, ঠিক আছে? Update, sir. আপডেট উইথ ভেরিফিকেশন কথাটা আসলে পুলিশ ভেরিফিকেশন চলে আসে। আমার কথা হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে তদন্ত, জি। আর আপডেট হচ্ছে আমি এটাকে আগে এই ছিলাম এই হচ্ছে। তাহলে আমার মনে হয় এখন থেকে আপনার টার্ম গুলা সঠিক ইউজ করেন, দেখবেন কোনো কনফিউশন থাকবে না। আপনি বলেন যে ভাই এটা ডিন ভেরিফিকেশন না, এটা ডিন আপডেট। জি, আপনার ডিনকে আপডেট করে দিচ্ছি, কারণ আপনার আগে একটা মোবাইল ফোন ছিল, জি আপনার ছবি আগে দাড়ি ছিল না, এখন এখন দাঁড়িয়ে আছে। আগে আপনার নমিনি ছিল না, এখন নমিনি নমিনি হচ্ছে হচ্ছে। জি আগে আপনি আনমেরিড ছিলেন, এখন ম্যারিড। জন্ম এরকম তারিখ, অনেকগুলো nominee। কিন্তু আপডেট হবে। জি স্যার এখানে। আমরা এটাকে ঠিক ডিন হ্যাঁ আপনি ডিন আপডেট বলেন, আমি এটাকে বলবো প্রোফাইল আপডেট, প্রোফাইল আপডেট পার্সোনাল প্রোফাইল আপডেট, জি জি পিপি, জি স্যার তাই না? করেন, ঠিক আছে। তো আপডেট করার সাথে ব্যবসার সম্পর্ক কি? আপডেট তো আপডেট। আপনি আপডেট করলেন, আপনাকে পাওয়া গেছে আপনার খতিয়ান নাম্বার, দাগ নাম্বারও পাওয়া গেছে, এই সম্পত্তির মালিক আপনি, দাগ খতিয়ান মিলছে। এরপরে কি নেক্সট? আচ্ছা এরপরে হচ্ছে এটার সাথে টাকার সম্পর্ক নেই, স্যার। এটার সাথে কোনো টাকা এরপর থেকে আমরা পার্সেসে যাব, মানে হ্যাঁ। এরপর থেকে আমরা ডিস্ট্রিক্ট আমাদের সেন্টার বা সিআইডি গুলো অ্যাক্টিভেশন, যেটাকে আমরা এখন দেখতেছি যে বর্তমান বোর্ডের সিআইডি অ্যাক্টিভেশনটা বুঝি না, একটু মানে বুঝাবো। কোনো প্রোডাক্ট পার্সেসের সাথে সাথে ওই সেন্টারটা অ্যাক্টিভ হয়ে যায়। সেন্টার তো আপনি একটার বেশি, একাধিক প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পয়েন্ট পার্সেসের মানে প্রোডাক্ট পার্সেসের ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটা জন্য প্রোডাক্ট আলাদা আলাদা কিনতে হবে। এটা করা কি উচিত হবে? আমি জোর করতেছি না। প্রতি সিআইডির জন্য একজনও বলেন, একজন। প্রতি সেন্টার গুলো আপনার ইনকাম হবে, হ্যাঁ, ওই সেন্টারে 10 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে অ্যাক্টিভ করতে হবে, এই কয়টাতে বিজনেস হবে। আমার যেমন আমি যে কয়টাতে আমার সেন্টারে দুইজনে বললে তো আমি শুনবো কাটটারে ভাই। আমার বিজনেসের সিআইডি বলেন। বাট আমার ইনকাম হবে 4টাতে, আমি ওই 4টা যেই 4টা থেকে হবে, এই 4টাতে আপনি নতুন করে পয়েন্ট লোড দিবেন, 10 জি। পয়েন্টের only। 10 পয়েন্ট দিবেন। তো 10 পয়েন্ট দিবেন, এই মানে বিজনেসের ইয়েটা কি, ট্রিকটা কি এখানে? ট্রিটমেন্টে যে মানে যারা কাজ মানে এই লোকগুলি কাজ করতে আগ্রহী, কোন লোকগুলি? যারা- এর তো লোক আপনি একজন। লোক তো আরে এমদাদ আপনি একজন, এখানে আপনার 4টা সেন্টারকে আপনি অ্যাক্টিভেট করতেছেন, লোক দেখতেছেন কই? আপনি একা এখনো। এখন আপনি 4টা সেন্টারকে অ্যাক্টিভেট করতেছেন কিভাবে? 10 পয়েন্ট করে প্রোডাক্ট কিনে। আসেন এবার শুরু করি এখান থেকে, আমার জিনিসটা মাথায় নিতে হবে তো। জি স্যার কারণ আমি তো বুঝতেছি না বিজনেস ম্যানটা। এই প্রোডাক্টটা কার? ডেস্টিনির ডেস্টিনি নিজে উৎপাদন করে? থার্ড পার্টি থেকে নিয়ে সোর্স তাহলে এটা এনএফআই আইটেম, জি নন ফ্র্যাঞ্চাইজি আইটেম। ওকে ফাইন, ঠিক আছে, নন ফ্র্যাঞ্চাইজি আইটেমটা আমি রেখে গেছি। তো আপনি 10 পয়েন্ট করে থার্ড পার্টি থেকে প্রোডাক্ট কিনে পয়েন্ট করতেছেন। জি সেই পয়েন্টটা ঢুকলো কেমনে? থার্ড পার্টির কাছে কি আমার সফটওয়্যার অ্যাক্সেস আছে, না আমাকে ম্যানুয়ালি লোড দিতে হবে? ম্যানুয়ালি না, ওইখানেই আগেই আপনার সিলেক্ট করা আছে। আমি এই মনে করেন আপনার সিএডি নাম্বার 1, 1001, 1002, 1003, 1004, ম্যানুয়ালি এই তো সেটাই ম্যানুয়ালি দেবে কে? তার সিডি অ্যাক্টিভ করবে সেই নিজেই দিবে। তো সে যদি না কিনা মিথ্যা কথা কয়, না কিনলে সে পয়েন্ট খুলে না। আমি কথাটাই বুঝাইতে পারি। স্যার কিনার সাথে তার পয়েন্ট ঢুকলো, এটা মানে এটাকে অ্যাক্টিভেট করবে কে? অ্যাক্টিভেট করার অ্যাডমিন কে? যে কাস্টমার সে নিজেই। কিভাবে? আমি যখন আইডি দেই, এটা আমার আইডি, আমার আইডি ড্যাশবোর্ডে ঢুকলাম, এটা আমি লগইন হইলাম, এটা আমার ID। প্রোডাক্ট কিনেন, ঠিক দেখান আছে। আমার প্রোডাক্ট এখন আমি কিনেন। রিকুইজিশনে গেলাম, হ্যাঁ। এই যে রিকুইজিশন হ্যাঁ রিকুইজিশন ক্রিয়েট রিকুইজিশন, এখানে প্রোডাক্ট আছে হ্যাঁ। বিভিন্ন Click করুন। 10 পয়েন্টের 20 পয়েন্ট। প্রোডাক্টগুলোর মালিক কে? এই প্রোডাক্টগুলোর মালিক XYZ কোম্পানি। XYZ, তারা কোম্পানির সাথে কন্টাক্ট করে। হ্যাঁ, এখন এই আমি প্রোডাক্টগুলো- ধরেন এটা প্রাণ, বুঝা সুবিধা। হুম, আমি প্রাণের মাল কিনলাম 4টা, 10 পয়েন্ট করে 40 পয়েন্ট মশলা, হ্যাঁ। মনে করেন মশলা কিনলাম। মশলা এখন কেনার পরে আমি প্রাণের পে করে দিছি, সেখানে প্রাণ আমার চুক্তি অনুযায়ী আমাকে 10 পয়েন্ট করে দিচ্ছে। আমার কাছে এখন 40 পয়েন্ট আছে। এখন এই 40 পয়েন্ট আমার কাছে আইবো কেমনে? হ্যাঁ, অটোমেটিক চলে আসে। প্রাণের থেকে আমার কাছে আসবে কেমনে? না, প্রাণ, এটা প্রাণের থেকে না, প্রাণ শুধু আমাকে শুধু প্রোডাক্টটা দেবে, তার এই দায়িত্ব product দেওয়া। 40 পয়েন্ট অ্যালট করবে কি আপনাকে? এইখান থেকে, এই সিস্টেম থেকে, এখান থেকে যখন একটু কাট আমি করব, হ্যাঁ একটু কাট করলে এই রিকুইজিশন এখানে আমি পেমেন্ট করে দেব। হ্যাঁ দিলাম। এই পেমেন্ট করে সিস্টেম আমার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকাটা নিয়ে নেবে। বিকাশ, আপনার বিকাশ না থাকলে? বিকাশ না থাকলে আগে তো SSL স্যার অন্য অন্য কোনো SSL আচ্ছা, যেটা। বিকাশেরটাই থাকি। হুম। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে মোবাইল পে ব্যাংকিং করে দিল 40 পয়েন্টের প্রোডাক্ট, মনে করেন 4000 টাকা। হ্যাঁ 4000 টাকা, এই 4000 টাকা আমি পেমেন্ট করে দিলাম। হ্যাঁ, এখন আপনার 40 পয়েন্ট হলে এটা কোথায় আসলো টাকাটা? এখন ওয়ালেটে কোথায় আসলো? এই পয়েন্টটা আমার ওয়ালে চলে আসলো। ওয়ালে না ওয়ালেট? ওয়ালেট
ওয়ালেটে আসবে। ওয়ালেট যদি ব্যবহার হয় না এখানে ওই কি বলে ওয়ালেট করলে কোনো সমস্যা নেই, কোনো পাপ হবে না। ওয়ালেট চলে করলে আসলো। কোনো পাপ হবে না, এটা পয়েন্ট ওয়ালেটে আসলো। জি আসলো। আসার পরে এখন পয়েন্ট ওয়ালেট থেকে আমি নিজে ডিলার হিসেবে ভাগ ভাগ করে দিয়ে দিই। জি চাইলে আমি নিজেরটা নিজেই ব্যবহার করতে পারবো আমার সেইটিতে, আমি চাইলে আমার অ্যাসোসিয়েট আমার Downline। ডাউনলাইন এমদাদ সাহেব তাকেও আমি 10 পয়েন্ট দিয়ে দিতে ওকে, এবার ক্লিয়ার হয়েছি। তার মানে আমার ওয়ালেটে 40 পয়েন্ট থাকবে, আমি যেখানে ইচ্ছে সেখানে দেব। জি জি স্যার। আমি রিকুইজিশন দিয়ে ক্লোজে দেওয়া যাবে না, উপরে দেওয়া যাবে। ওকে ফাইন, হয়ে গেল। নেক্সট স্টেপ কি? এরপর আমার কাজ কি? এরপরে কাজ আইডি তো অ্যাক্টিভ হয়ে গেল। আইডি একটু হইলো, আমি আমার 40 পয়েন্ট পাইছি ওয়ালেটে, এখন এই 40 পয়েন্ট আমি বসাই দিচ্ছি। জি 1000, 1000, 2000, 3000 ছেড়ে বসাই দিচ্ছি। এরপর আমার কাজ কি? শেষ, আমার আইডি অ্যাক্টিভেশন হয়ে গেল। এখন আমি সেলস করব, এখানে মানে এখন স্যার রেগুলার হইলো, আমার আইডি রেগুলার হইলো। তাহলে এখন যদি একজন কাস্টমার কয় যে আপনি রেগুলার করার জন্য আমার 4000 টাকার মাল কিনতে বাধ্য করছেন, আমি না, না, স্যার, customer এখান দের থেকে হিসাব ভিন্ন। 10 পয়েন্টের জন্য স্যার সর্বোচ্চ 300 350 টাকার প্রোডাক্ট কিনলে হয়ে যাচ্ছে। শুধুমাত্র যারা একটা কথার কথা, হ্যাঁ। সে যদি তো আপনি আমার দিয়ে বাধ্য করতেছেন কেন? না, কাস্টমারের জন্য এটা না স্যার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটরদের জন্য। ডিস্ট্রিবিউটরই কাস্টমার। free profile update করতে পারলে সবচেয়ে ভালো। পার্থক্য হচ্ছে ডিস্ট্রিবিউটর হচ্ছে আমার হোলসেল কাস্টমার, জি আর ওটা হলো রিটেল কাস্টমার। তা এটাও কাস্টমার, কিন্তু কাস্টমার ছাড়া কোনো ব্যবসা নাই। না। তার ডিস্ট্রিবিউটর যদি বলে বস এতদিন কাজ করছি, এখন আপনি আমার দিয়ে আবার এই কাজটা করতেছেন, আবার আমার দিয়ে 4000 টাকার মাল কিনেছেন প্রাণের থেকে 40 পয়েন্ট, আমার এই বিজনেস সেন্টারটা অ্যাক্টিভেট করার জন্য আবার ফোর্স করতেছেন কেন? এমনি অ্যাক্টিভ করে দেওয়া যায় না? 250 টাকায় না, এমনি এমনি করতে পারে, এমনি স্যার এটা কোম্পানির ব্যাপার। স্যার এখানে একটা বিষয় হচ্ছে আমরা তো ফ্রি করে কাছে আবদার করছি, সেটা ফ্রি করে দাও। হ্যাঁ, আমরা ফ্রি করার জন্য রিসেল করতে যায় তো সে আপনাকে খোটা দিব, এখন তো এমনি খারাপ অবস্থা, এমনি তো খারাপ অবস্থা। ক্ষুধার্ত অবস্থায় আছে। এখন আপনি যদি অপশন দেন তাহলে ভালো হবে, স্যার যে আপনাদের এই একটা এই কোম্পানির রিসেলটা অবস্থা খারাপ, এই রিসেলটা কাস্টমারকে যদি বলে দেন এটা আপনার ইচ্ছা। ইচ্ছা, হ্যাঁ আপনি চাইলে 10 পয়েন্ট না, আপনি চাইলে এক এক সেন্টারে 100 পয়েন্ট দিতে পারেন, আপনার ইচ্ছা। অথবা স্যার ওই যে আপনি যে বলতেছেন যে এখন 10-12 কোটি টাকা লাগবে, এইটা কিভাবে 10 কোটি না, এইভাবে নেওয়া যাবে না, নেওয়া যাবে না, না? না এটা উচিত হবে না। দেখেন আমাদের বিজনেসটা আগামী দিনে খোলা বইয়ের মতো হবে, ওপেন। সরকার দেখবে, গোয়েন্দা দেখবে, সাংবাদিক দেখবে, সবাই দেখবে যে আমরা কি করতেছি। আপনি এমন একটা ঘরের মধ্যে গোসল করবেন যে ঘরটার কাছে দেয়া, কোনো অন্য কিছু, আপনার সব গোসলটাই দেখতেছে আপনি কি করতেছেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের এই হলো বিউটি, যে আপনি কি করতেছেন এটা তৃতীয় পক্ষ জানে, দেখে। ট্রান্সপারেন্সি ইজ অপটিমাম লেভেল। নেটওয়ার্ক বিজনেস আমি এই জন্যই পছন্দ করছি, যে ব্যবসার মধ্যে লুকানোর কিছুই নাই, কোনো সিক্রেট নাই। আমার একদিন জিজ্ঞাসা করছে এক লোক, জানেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো বিজনেস সিক্রেট নাই, আমি কি আছে? কয় কি? আমি সে বিজনেস সিক্রেট হচ্ছে দেয়ার ইজ নো সিক্রেট। তাহলে এটাই হচ্ছে auto update হবে বস। হ্যাঁ? অটো আপডেট সব। অটো আপডেট। এখন আমার সাজেশন হচ্ছে তাহলে এটা আপনারা জোর করে না দেখেন, মিউজিক দেখবেন, তাহলে কিন্তু লোক বেশি আসবে। বলে এই কেনাটা আপনার ইচ্ছা, আপনার সেটা অ্যাক্টিভেট করে দেবো। কারণ 10 পয়েন্ট তো আপনারা সেট করছেন নাকি এটা আল্লাহ বানাইছেন? নাকি ওই নাজিল হয়েছে নাকি 10 পয়েন্ট? না না স্যার আপনারা বানাইছেন। এটা কোম্পানি করে। হ্যাঁ, কোম্পানি করেছে। আপনারা বলতে পারেন যে অ্যাক্টিভেট করে দিচ্ছি, আপনি না কিনলেও অ্যাক্টিভেট করে দিচ্ছি, আপনি ডিন ভ্যালুয়েশন করছেন, অ্যাক্টিভ হয়ে গেছে। যান। স্যার এটার একটা যুক্তি আমি বলছিলাম তাদের কাছে, যুক্তি দেখাইছে যে যদি আপনি ডিলারশিপটা প্রতি বছর বছর নবায়ন করেন, যেমন না, আমরা নবায়নে দিতে পারবো না। সে কারণেই সে 10 পয়েন্টের একটা প্রোডাক্ট কিনে এটা এটাকে অন্যায়। এটা আমরা কি আজ পর্যন্ত কোনো ডিলারশিপ নবায়ন করছি? আপনি আগে না, 500 টাকা 500 টাকা নিচ্ছি কখন? শুরুর দিকে। এরপর আমরা এই ডিলারশিপ নবায়ন উঠেছি আজীবনের জন্য, সে ডিলার কেয়ামত পর্যন্ত। পরে লাস্টের দিকে কেন আমরা ডিলারশিপ নবায়ন করবো? স্যার এই পয়েন্টটা কিন্তু আপলাইন হিট করে, আমি যে 10 পয়েন্টের কথা বললাম। আমি তো বুঝছি দেখে নিষেধ করতেছি, বেনিফিট তো আপলাইনের, কিন্তু ডাউনলাইন তো পছন্দ করতেছে না। স্যার আমি যে ওনাকে আপনি অ্যাক্টিভ করলাম, বলতেছেন যে এই বেটার কান্দে পাড়া দিলে স্যার আমি একটু উপরে দাঁড়াইতে পারি, কিন্তু পাড়া তো দিতেছেন তার কান্দে। আলটিমেটলি যে 45 লক্ষ কি স্যার, আমাদের একসাথে অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে এই এত ঝামেলা করব কেন? 10 এই যে ঝামেলা করবেন। আপনি এক বাটনে 45 লক্ষ লোকের অ্যাক্টিভেট করে দেন, এক বাটনে। বলে আপনি এটা প্রসেস করতে অসুবিধা কি? যে প্রোফাইল আপডেট করবে তারই অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা কি? যে ব্যক্তি প্রোফাইল আপডেট করবে, জি দিন আপডেট করবে, সাথে সাথে অ্যাক্টিভেট। আপনি ম্যাজিক দেখবেন এক সপ্তাহের মধ্যে 1 লাখ আপডেট হবে। বোর্ডের কাছে টাকা নাই তাই তারা এই বোর্ডের কাছে টাকা নাই তাই বোর্ডের কাছে টাকা নেই, এই কথাটা আপনি বলতে যাবেন না। বোর্ডের কাছে টাকা নাই, সে একটা প্রযুক্তি প্রয়োগ করবে, এবং সেটা যদি আনফেয়ার হয়, আমি ইলিগেল বলি না, লিগেল হয়, বিষয়টা হয়তো লিগেল, প্রোডাক্ট দিচ্ছেন তো, যেহেতু প্রোডাক্ট দিচ্ছেন ইলিগেল কিছু নেই, বাট আনফেয়ার।
বোর্ড যদি আনফেয়ার ডিসিশন না, আমার বোর্ডের সাথে বুঝতে হবে যে আপনারা কে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে অ্যাবিউজ করছে। আমি তো তখন আমি সারা জীবনে ডিস্ট্রিবিউটরদের পক্ষে নিয়ে কথা বলছি, যে কারণে আগের বোর্ডদের সাথে আমার ঝগড়া লাগতো। যখনই ডিস্ট্রিবিউটরদের স্বার্থ আসতো, বোর্ডে কিন্তু আমি হয়ে যেতাম ডিস্ট্রিবিউটরদের পক্ষে, আর বাকি ডাইরেক্টর সব আমার বিপক্ষে। আমি ওদের সাথে আর্গুমেন্ট করতাম ডিস্ট্রিবিউটর স্বার্থ নিয়ে। আমার এখানে কথা হচ্ছে, আমার ডিস্ট্রিবিউটরদেরকে আপনি কেন এই ফোর্স করবেন কিনতে? আপনি তাকে স্বাধীনতা দেন। আমি দরকার হলে 1000 পয়েন্টের কিনবো অ্যাক্টিভেট করার জন্য, 1000। এটা আমাকে স্বাধীনতা দেয়, তাই না? আপনি আমার ফোর্স করেন না। এই 10 পয়েন্টটা আমার কাছে কেন দূর করতেছেন আপনি? স্যার এটা আমরা এক ক্ষেত্রে মেনে নিছি এইভাবে, চেয়ারম্যানের সাথে আমরা আলাপ করলে, আমরা ফিজিক্যাল মিটিং এ গেলে, মানে যে কোনো কিছুর জন্য আমাদের টাকা নাই, কিছু করতে পারছি না। মানে একটা কোনো কদম দিতে কথা পারি না। বললেই টাকা নাই এখানে। টাকা নাই, যেটা কিছু দিচ্ছে নাই। সেটাই খরচ করে ফেলাই। ঠিক আছে, আমরা ঠিক আছে, আপনার টাকা নাই তাই মানুষের কাছে আপনি কৌশলে বেচতেছেন, এটা ঠিক না। কিন্তু এখন আপনার টাকা নাই, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি তো। হ্যাঁ। আপনার টাকা আছে, আপনার টাকা তো নাই না? জি আমি বলি আপনার কি আছে? আপনার সম্পদ আছে। এটা তো আমরা হ্যাঁ, বলতে পারি। অবশ্যই। এটাই বললাম, আমরা আপনি 45 সম্পদ পেয়েছেন, নিয়োগকারী আছে, আপনি এটা সম্পদ আমাদের পেয়েছেন, আপনি সম্পদ। তখন কি কি সম্পদ বলে দেই, আপনার কি কি সম্পদ আছে? আচ্ছা, আপনার 1 নম্বর সম্পদ হচ্ছে আপনার ল্যান্ড আছে, এটা বেচতে পারতেছেন না, সরকার আটকে রাখছে। 2 নম্বর সম্পদ হচ্ছে আপনার ব্যাংকে টাকা আছে, এটাও বাইর করতে পারছেন না, কি হয়েছে? রিস্ক করা আছে। রিফিউজ করা আছে। আপনার 3 নম্বর সম্পদ হচ্ছে আপনার কাছে শেয়ার আছে, আপনি এটা বেচতেছেন না কেন? এটা আটকেছে কবে? আমি তো কোথাও দেখি নাই কোনো পারমিশন পিটিশনের শেয়ার বেচা যাবে না। আমি পারমিশন পিটিশন সবগুলো পড়ছি, দেখি কি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করছে, ল্যান্ড বন্ধ করছে, গাড়ি কোর্তা সব নিয়ে গেছে, বউ বাচ্চা ছাড়া, শেয়ার ছাড়া সব নিয়ে গেছে। শুধু রেখে গেছে সরকার যেটা বউ বাচ্চা আর শেয়ার। আচ্ছা, শেয়ার বিক্রি করলে তো আমরাও কেনার জন্য এটা প্রস্তুত আছি। আমরা এই যারা যে সামনে তো বয়ে রয়েছে। হ্যাঁ, আমরা বলবো। তো এই বয়ে রয়েছে। কিনবো স্যার, শেয়ার কিনবো অবশ্যই। বরং শেয়ার বেচতে টাকা তাড়াতাড়ি আসবে। এখন আসেন শেয়ার দুইটা, একটা হচ্ছে মাল্টিভার্সাল শেয়ার, এটা বেচার অধিকার আপনার নাই, কারণ অধিদপ্তর ছাড়া আপনি বেচতে বিক্রি পারবেন করতে পারবো না। জি না। আর বাকি রয়েছে ডেস্টিনি 2000 কাছে আপনার শেয়ার আছে, প্রাইভেট শেয়ার, এটার মালিক তো আপনারা। জি আপনার গরু কোরআন দিয়ে কাটবেন কোরবানির সময়, এটা কি আপনাদের কষাই বলে দিব? আমরা অবশ্য শেয়ার কেনা আছে তো আমাদের। সেটাকে আমরা তো- সেই শেয়ার না। সেটা কোষের এটা- আমরা কিনছিলাম, কোষের তো আপনি শেয়ার বলেন কেন? আমি শেয়ার বলতেছি, জি ডাইরেক্ট শেয়ার। কিভাবে কার মাধ্যমে কিনবেন? শেয়ার তো এখানে আমাদের STL লেখা, ওটা তো আমি ডাইরেক্ট শেয়ারে নাই অনেক। হ্যাঁ, এসটিএলটা ওইভাবে লিখছে চালাই করে। এটা এটা direct বানাই দেবো স্যার। এটা যখন এসটিএল লিখছে তখন অ্যাকাউন্টিং এ যারা কাজ করতো তাদের মাথায় কাজ করে নাই। তারা যদি আমার সাথে বুদ্ধি করতো, আমি জীবনে এসটিএল লেখাইতাম না, বরং এসটিএল লেখা যে লোকটা টাকা দিচ্ছে তারা ঠকানো উচিত। লোন দেখাইছে, অথচ শেয়ার লিখলে ওই বেচারা কোষের লিখলে শেয়ার দাবি করতে পারতো না, আমি টাকা ফেরত নেবো না, আমি কোষের দিতে হবে মিয়া। কোষেরকে মিয়া টাকা নিয়েছেন দুদিনে, এখন এসটিএল। বরং যারা যারা এসটিএল কে মানি রিসিট দিছে তারা ওই গ্রাহকের প্রতি এক ধরনের প্রতারণা করছে। এবং এখনো সময় আছে এসটিএল এর কাইটা যেন সেই যেখানে লেখে কোষের হাত দিয়া। কারণ আমি একজনতে শেয়ার কিনতে কিন্তু টাকা দিতে রাজি আছি। আমার এত ঠেকা পড়ছেন কেন? ওনারা আমি লোন দেবো, উনি আমার কে? টাকাটা তো স্যার ভালোবাসা। এই যে এখন ভালোবাসা চেয়েছে, এমন ব্যবসা ভালোবাসা দিয়ে হয় না। শোনেন, আপনারা এমন ক্লোজিং দিয়েন না, 300 লোক শুনতেছে। ভালোবাসার ব্যবসা না এটা, এটা হলো কমিটমেন্টের ব্যবসা। আমরা কমিটেড টু দ্য পাবলিক। আসেন আমি সেই কথাটাই বলবো, যেহেতু 300 পিএইচডি এখানে আছে, আপনাদের কাছে একটা অ্যাসেট রয়ে গেছে, যে অ্যাসেটটা আনসোল্ড রয়ে গেছে। একদম আনসোল্ড করলেও ভুল হবে, আমি কিছু সেল করছি আমার নিজ দায়িত্বে। এখন আমি যে সেল করছি সেই সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার পিকচার দিই। আমাদের কাছে এখানে কোম্পানি আইনের আর্টিকেল মেমোরেন্ডাম বই কারো কাছে আছে, ডেস্ট্রিক্টে আছে কারো কাছে? তাহলে আমি এখন পরিবারে শুনাইতাম। আচ্ছা, আপনারা কষ্ট করে যেটা করবেন, ডেস্টিনি 2000 লিমিটেডের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন নিবেন, আপনারা নিয়ে পড়বেন। সেখানে দেখবেন ম্যানেজিং ডিরেক্টরের যে দায়িত্ব রেসপন্সিবিলিটি, সেখানে এক জায়গায় দেখবেন আমি ফান্ড রেজ করার জন্য প্রয়োজনে যে কোনো পরিমাণের শেয়ার বিক্রি করতে পারবো লেখা আছে। আলহামদুলিল্লাহ। তবে বাই দা বোর্ড অ্যাপ্রুভাল। তো বোর্ড তো আমি ধরে নিছি অ্যাপ্রুভাল আমার দিছে। তখন তো বোর্ড ছিল 7 জনের, হোসেন সাহেব ইয়া সহ 7 জনের। সেই অ্যাপ্রুভালও আমার করাই দিছে এই সেক্রেটারি মিজান। সে কইছে স্যার এই অ্যাপ্রুভালটা করায় রাখেন, করলে আপনি ভবিষ্যতে বিপদে করবেন না। এটা কিন্তু আপনাদের বোর্ড হওয়ার অনেক আগে। আমি বলতেছি এই সিদ্ধান্ত নেওয়া বহু আগে, শুরুতে যখন শেয়ার বেচতেছি। সেইটার অ্যাপ্রুভালে সই করছে, উনিও করছে, আমিও করছি, আমার ওয়াইফও করছে, জামশেদারাও করছে, সানিও করছে। মানে আমরা যে 7 জন ডাইরেক্টর ছিলাম তারা সই করছে, ওই যে বাই দ্য বোর্ড অ্যাপ্রুভাল। শুধু সেখানে সই করেন নাই মোহাম্মদ হোসেন আর হারুন সাহেব, এই 2 জন করেন নাই। তার মানে আমরা 7 জন ডাইরেক্টর ছিলাম, মেজরিটি সই করছি ইয়েস,
দুইজন উপস্থিত থাকে নাই মিটিং, এবং সেই শেয়ারটা অ্যাপ্রুভাল করার পরে আমি শেয়ার বেচছি। আমি এত পাগল না যে আমি কোনো বেআইনি কাজ করব। আমি জেনে শুনে আইনসঙ্গত কাজ করছি, এবং সেটার আমার পারমিশন করায় দিছে খোদ মিজানুর রহমান চৌধুরী, যিনি আমাদের এত ক্ষতি করে গেছে। এবং সেই শেয়ারের সিদ্ধান্ত বোর্ড মিটিং এর জেল কর্তৃপক্ষের একজন ডেপুটি জেলার কর্তৃক অ্যাটাস্টেড এন্ড সার্টিফাইড। এখন আপনি বলবেন বাকি যে ডাইরেক্টররা বিদেশে আছে তারা তো সই করে নাই। আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিই, তাহলে আপনাদের মিসকনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি না, আমি তো বলছি এখন থেকে সত্য ছাড়া কিচ্ছু পাবেন না আমার কাছে। যাহা বলিব সত্য বলিব, সত্য বীরা মিথ্যা বলিব না। বাইরে যারা আছেন ওরা কেউ পরিচালক নন। আমি দেখছি অনেকে আপনারা তাদেরকে ভুলে বলছেন। আমাদের প্রবাসে যে সমস্ত পরিচালক আছেন, কেউ বলছে, কথাটা বলে দেই, সাম বোরহানুদ্দিন নামে একজন আমার ভক্ত, যে আমার সবসময় গালি দেয়, সেই ভক্ত বলছে যে আমি পরিচালক যারা বিদেশে আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। আমি কি রে বেকুব, এটা কি কয়? বাইরে যারা আছে ওরা তো পরিচালক না, ওরা পরিচালক পদ থেকে রিজাইন দিয়ে গেছে 2011 সালের জানুয়ারি মাসে। তারা জাস্ট শেয়ার হোল্ডার। তারা যদি আবার পরিচালক হইতে হয় তাদেরকে বোর্ডের কাছে আসতে হবে। বোর্ড যদি তাদের আবেদন অনুমোদন করে তাহলে তারা নতুন করে পরিচালক হইতেও পারে, কিন্তু এখন পর্যন্ত তারা শেয়ার হোল্ডার। বোর্ডে আমরা ডাইরেক্টর হচ্ছি 7 জন। আমি জেনারেল হারুন মাহমুদ হোসেন, আমার বউ ফারাদিবা জামশেদারা, সৈয়দ মমিনের ভাই সাজ্জাদ, আর হইলো ইরফান আহমেদ সানি। এই 7 জন। এই 7 জনের মধ্যে 5 জন আমাকে রেজলিউশন করে আমার সাথে বোর্ড মিটিং হচ্ছে ইয়াতে পিজি হাসপাতালে রোজার মাসে, তাও। এবং সেই বোর্ড মিটিং এ একজন ডেপুটি জেলা ছিল, উনি অ্যাটাস্টেড করছে আমাদের বোর্ড মিটিং কে, এবং সাক্ষী ছিল মিজান সেটা সার্টিফাইড করে আমার হাতে ধরাই দিয়ে গেছে। আমি সেই ডকুমেন্ট আপনাদের জন্য রাখছি, ভবিষ্যতে যাতে আমার খোটা না দিতে পারেন যে আর্টিকেল অ্যাসোসিয়েশন আপনাকে শেয়ার বেচার অধিকার দিছে, কিন্তু ছোট্ট একটা লাইন লাগানো ছিল বাই দ্য অ্যাপ্রুভাল অফ বোর্ড। এটা কই আমি দেখাই দেবো। এই তার মানে আমি যে শেয়ার বেচছি এটা কোনো ভুয়া শেয়ার বেচি নাই, কিন্তু জেনুইন শেয়ার বেচছি। এবার লেখা আছে কোম্পানির অর্থের স্বার্থে কোম্পানির ফান্ড রেজ করতে গেলে এই ক্ষমতাটা ম্যানেজিং ডিরেক্টরকে দেয়া আছে। শুধু এখানেই শেষ না, আর্টিকেল অফ মেমোরেন্ডামে এরকমও আছে, আমি যে কোনো ধরনের বন্ড, প্রমিসারি বন্ড, সেলস বন্ড বা যে কোনো কোম্পানির কাছে কোম্পানির সুনাম বন্ধক দিয়া কোটি কোটি টাকা লোন নিতে পারবো। আর্টিকেল মেমোরেন্ডামে আছে। তা আপনারা এগুলো বলেন নাই কেন? আমার জিজ্ঞেস করতেন যে স্যার আপনি যে গোপনে টাকা নিতেছেন এটা তো ভুয়া। আমি কইতাম না তো ভাই, এটা ভুয়া না, এটা জেনুইন। এই জিনিসগুলো আপনাদেরকে কোম্পানি আইন যারা জানেন না তাদেরকে বোকা বানাইছে। আমি একটি কাজও ইলিগেল করি নাই, কারণ আমার হিসাব ছিল এগুলো একদিন হলে আমাকে জবাব দিতে হবে। আমি আমার ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পুরোপুরি পালন করছি। এবং আপনারা এখন থেকে যেটা করবেন, বর্তমান বোর্ডের থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের এই পুরানো বই যেটা আর্টিকেল মেমোরেন্ডামটা নেবেন, নিয়ে আর্টিকেল অ্যাসোসিয়েশনে যাবেন, যা ম্যানেজিং ডিরেক্টরে যাবেন, যা সেখানে দেখেন সে কি কি করতে পারবে। সে এমপ্লয়ি হায়ার ফায়ার করবে, এই করবে সেই করবে, ওই বলে তো আমি মিজানটা ফায়ার করছি। আমার তো মিজানটা ফায়ার করার জন্য বোর্ডের পারমিশন লাগবে না। আমি এগুলো করতে পারবো, লেখা আছে আমি কি কি করতে পারবো। তার মধ্যে একটা আছে আমি শেয়ার বেচে টাকা উঠাইতে পারবো। তো আমি ভুলটা কোথায় করলাম? বর্তমান বোর্ডটা এটা পারতেছে না, তাদের তো ফান্ড ক্রাইসিসের কারণে তারা কারণ বর্তমান বোর্ড কারণে এখন পর্যন্ত সেই পাওয়ার দেয়নি। তারা হচ্ছে হাইকোর্ট কর্তৃক নির্বাচিত কোর্ট, এদের পাওয়ার খুব লিমিটেড। আপনাকে বুঝতে হবে তাদের পাওয়ারটা কিন্তু লিমিট করে দিচ্ছে হাইকোর্ট। আমি 173 পড়ছি তো, জি স্যার, সেখানে এইভাবে লিমিট করা হয়েছে। বর্তমান বোর্ডে বলছে তোমরা গতানুগতিক ব্যবসার নিয়ম শুরু করো, তোমরা অডিটর নিয়োগ দাও, তোমরা অডিট করো, তোমরা সিও নিয়োগ দাও, এমডি নিয়োগ দাও, প্রয়োজনে উপকমিটি করো যেখানে যেখানে লাগবে। এরপরে তোমরা এখানে এজিএম করো, এজিএম করে বিনিয়োগকারীদের স্বার্থ যেখানে যেখানে আছে এগুলো সংরক্ষণ করো। কিন্তু আপনারা কি করছেন? আপনারা এখানে কইছে ধরে আনতে আপনারা বাইরে নিয়েছেন। কেমনে? আপনারা যে সমস্ত কোম্পানির শুধু শেয়ারের মালিক, আপনারা সেখানে বোর্ড বানায় ফেলেছেন। কিন্তু বোর্ড বানায় সেই বোর্ড দিয়ে গাছ বাছা শুরু করে দিচ্ছেন, জমিও বেচ চালাইছেন। আপনারা কিন্তু ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশনের কিছুই না। আপনারা কোন সাহসে এই কাজ করছেন? কে আপনাদেরকে অথরিটি দিচ্ছেন? ডেস্টিনি 2000 লিমিটেডের গাছ বেচলেন, জমি বেচতেছেন, টাকা নিয়ে ফেলাইছেন, মাল্টিপারপাসের আপনার এই যে হোটেল বেচতেছেন। ওরে বাপ রে বাপ, আপনি তো মাল্টিপারপাসের জায়গা যখন ধরছেন তখন জানেনই যে আপনার যে জেল কনফার্ম হয়ে গেছে। কারণ আপনি মাল্টিপারপাসের সম্পত্তি তো পারেনই না বেচতে। চট্টগ্রামের হোটেলে ডেস্টিনি 2000 কিছু না, পুরোটার মালিক মাল্টিপারপাস। না না, এটা পুরোটার মালিক মাল্টিপারপাস। তাহলে ওনারা কি করে এটা 40 বছরের জন্য লিজ দিয়ে কোটি কোটি টাকা নিতেছে? কে ওনাদেরকে এই সাহস দিছে? কোথায় লেখা আছে 173 এখানে যে আপনি অন্য কোম্পানির শেয়ার হোল্ডার হিসাবে
তাদের যে কোনো সম্পত্তি বেশি লিকুইডেট করতে পারবেন। সবাই তো এখন গলার মধ্যে আইনের ঘন্টা একটা বাজায় নিছেন, দেখেন না কি বিপদে পড়েন যদি ডিস্ট্রিবিউটর কেউ চালাক হয় আর যদি একটা মামলা আপনাদের বিরুদ্ধে ঠুকে দেয়, মাল্টিপারপাসের একজন যদি ঠুকে দেয় যে আমার মালিকানাধীন সমিতির জায়গা ডেস্টিনি 2000-এর অমুক বোর্ড এই কাজ করছে, আমি এদের বিচার চাই, কোথায় যাবেন আপনারা? আপনি ডেস্টিনি 2000-এর বোর্ড হয়েছেন একেবারে পুরো 34টা কোম্পানি আপনার মাথা কিনা ফেলেছেন, আবারও শিখান কোম্পানি আইন। আমি কোম্পানি আইন পড়ছি, অক্ষর অক্ষর পড়ছি যে আমার লিমিটেশন কতটুকু। আপনারা কেউ ডেস্টিনি 2000-এর মালিক না, আপনারা ডেস্টিনি 2000-এর শেয়ার হোল্ডার। একটা লিমিটেড ফার্মের কেউ কোনোদিন মালিক হইতে পারে না, কারণ লিমিটেড ফার্ম নিজে একটা সত্তা, একটা মানুষ, একটা মানুষের আরেকজন মানুষ মালিক হয় না। এগুলো তো আপনারা জানেন না যে একটা লিমিটেড ফার্ম নিজে একটা সত্তা, যে কারণে আদালত তাদেরকে ধরছে, বাদীরে ধরছে যে তুমি সবার বিরুদ্ধে মামলা করলা, ডেস্টিনি 2000 ট্রি প্ল্যান্টেশন ডিএমসিসির মধ্যে মামলা করলে না কেন? তো আমাদের মাথায় এটা আসে নাই, কারণ তারা বুঝে নেই এটা যে একটা সত্তা, এটাও যে একটা আসামি হইতে পারে, মনে করছে এটা তো একটা নাম, তারা আসামি বানায়, আমার লাভ কি? তারা কোম্পানিকে আসামি না বানায় কি ব্লান্ডার করছে দেখেন। তারা কোম্পানিকে আসামি না করে তারা কোম্পানির সম্পত্তি ক্রোপ করছে, তারা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ক্রোপ করছে, অনেক বড় গর্হিত অপরাধ করছে বাদী, এবং এটা তাকে ক্ষতিপূরণ দিতেই হবে। আইনি লড়াই আমি করব, এই মামলার আইনি লড়াই আমি করবো। আমাকে শুধু সিইও হিসাবে দোনোটা কোম্পানি আমাকে নিয়োগ দেখ, আমি সিইও নিয়োগ চাইছি এই একটা কারণে যে মাল্টিপারপাসে আমাকে সিইও নিয়োগ দেখ, এই মামলা আমি লড়বো, ডেস্টিনি 2000 আমার নিয়োগ দেয়, এটাও আমি লড়বো। আমার লড়ার পিছনে একটাই কারণ থাকবে যে ইনি ডেস্টিনি 2000, ইনি ডিএনসিএসএল, তুমি এদেরকে আসামি না করে এদের সম্পত্তি শুধু আমার কারণে তুমি কেন আটকেছো? আমি কে? আমি কয় টাকার মালিক এটা? তুমি আমাকে শাস্তি দিতে যায়, আরেকজনের বউরও তো তালাক দিতে পারো না। হু আর ইউ? জি। আমি আইনের বইগুলো পড়ছি, ডক্টর জহিরের একটা বই 2800 টাকা দাম, আমি আনাই এত মোটা বই, কোরআন শরীফের মতো দেখতে। আমি বইটার শুরু থেকে কি করছি, একদম সূচিপত্র থেকে পড়ছি যে কোম্পানি আইন কি, ব্রিটিশরা কবে শুরু করছে, কোম্পানি আইনের কোনো জিনিস বাদ দিন, এবং রাগ করে পড়ছি, মিজানের উপরে রাগ করে পড়ছি, কারণ হাতে কোম্পানির সেক্রেটারি আমার অনেক বড় একখান জিনিস, আমার আইন শিখায়, হ্যাঁ, সেই দিনের বিড়াল আমার কয় মেও। আমি চিন্তা করলাম শালা আমি একটু কোম্পানি আইনের বইটা পড়ে লই, এখন কোরআন শরীফের মতো হেফজও করছি। পরে দেখি যে সে আমার এমন জিনিস পড়াইছে, এখন সে গর্তের মধ্যে পড়বে, কারণ সেখানে এক জায়গায় লেখা আছে কোম্পানি সেক্রেটারি ইজ নাথিং বাট এ সার্ভেন্ট অফ এ কোম্পানি। রাইট। নাথিং বাট এ Nothing but. সার্ভেন্ট, হি ক্যান নট বি ডাইরেক্টর। জি। তাহলে সে কি করে প্রক্সি ডাইরেক্টর হলো? আমাকে বোকা বানায়। সে বহু কোম্পানির ডাইরেক্টর হয়ে বলেছে, জন স্টকে তার নাম আছে, বহু কোম্পানির ডাইরেক্টর কিন্তু মিজান আলপনা সাহেব সে ডাইরেক্টর, বহু কোম্পানি সে ডাইরেক্টর। সেই ডাইরেক্টরটা কিভাবে হলো? একটা কোম্পানি সেক্রেটারি কোম্পানির ডাইরেক্টর হতে পারে? সে জেনে শুনে এই জিনিসগুলো করছে, আপনি মনে করেন না যে সে মিস্টেক করছে। তারপরে সে নিজেকে ইডি বানাইছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর। কিভাবে বানাইলো? এই কোম্পানি সেক্রেটারি ক্যান নট বি এ ডাইরেক্টর, থাকতো ইডি। এই সব কিছু যখন আমি কোম্পানি আইনে বইতে পড়লাম, তখন আমি এবার সময় এসে মিজানের শোকজ করার। এরপরে তাকে আমি শোকজ করেছি, 17 পাতার শোকজ, যেটা আপনাদের কার কাছে আছে আপনারা ডিসক্লোজ করে দেন, অনলাইনে এর কাছে আছে। আপনারা একটি লোক সেই 17 পাতার শোকজ নিয়ে মিজানের প্রশ্ন করলেন না যে রফিকুল আমিন যত খারাপ লোকই হোক এই 17 পাতার এই শোকজের উত্তর দেন। আপনি উল্টা কি করছেন, তারে দিয়ে আপনারা ওয়েব প্রেজেন্টেশন করতেছেন, জুমে বক্তৃতা দিচ্ছেন, সে সঞ্চালক হিসাবে আপনাদেরকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখিবেন অমুক। আবার তারা বলতেছে যে আর প্রতারণা করেন না, মাপ চাই, খাদের মধ্যে ফালাইয়েন না। আরে বেটা, প্রতারণা করে গেছিস তোরা, এই দেশ থেকে যেদিন ডেস্টিনি তালাক দিয়ে চলে গেছো সেদিন তোরা প্রতারণা করেছিস। প্রকাশ্যে বলতেছি, শুনে রাখ, যদি সাহস থাকে আমার আইসা দেখা বাংলাদেশে যে তোরা প্রতারণা করস নাই, তোরাই প্রতারণা করছস। এই দেশের তোদের সমস্ত সম্পত্তি বেচছস, তোদের সমস্ত টাকা ব্যাংক থেকে উঠাইছস, জিরো অ্যাকাউন্ট করছস, তারপর দেশ ছাড়ছস। এত কাজ করার সময় পাইলি কখন? আমি তো জানিও না তারা ভিতরে ভিতরে এগুলো করতেছে। 11 সাল থেকে প্ল্যান তাদের দেশ ছেড়ে চলে যাওয়া, আর আমাদের উপরে অ্যাটাকটা আসছে 12 সালের জুলাইতে। তাহলে বুঝতে হবে প্ল্যানটা কত আগের থেকে। এভরিথিং ইজ প্ল্যান্ড 1 বছর আগের থেকে। আর এখন বলস বেটা আমি প্রতারণা যেন না করি, আমার কারণে 9 মাস ধরে তোরা দেশে আসতে পারস না, এই একটা লোকের জন্য তোর জীবন শেষ হয়ে গেছে, আমাকে সমস্ত ডিস্ট্রিবিউটরে তুই বলস ডিলিট করে দেন, ডিলিট। আর তুই চাইলে কি, তোর বাবে চাইলেও তো ডিস্ট্রিবিউটর আমার নাম ডিলিট করবে না, লিখে দিলাম, বাজি ধরলাম। কোন ডিস্ট্রিবিউটর যদি আমার নাম তার মাথাতে ডিলিট করতে পারে, আমি ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটবো। ওরা কোনোদিন রফিকুল আমিনকে ভুলবে না, কারণ এই গানের মধ্যে তারাই নামাইছে, এদের সবাইকে গান গাইতে নামাইছে রফিকুল আমিন ঢোল বাজায়। তাহলে এই গান চলবে। তোদের মতো ক্রিমিনাল না আমি,
তুই মোহাম্মদ হোসেন রে বলস যে রফিকুল আমিন স্পিড বোর্ডে করে ইন্ডিয়া দিয়া দেশ ছেড়ে বাইকে চলে গেছে। কবে বলছে? আমি যেদিন সারেন্ডার করছি তার আগের দিন রাত্রে হোসেন সাহেব আইসে সারেন্ডার করতে। আমি জিজ্ঞাসা কি ব্যাপার আপনি আইসেন? আপনার তো ডাকি নাই, সারেন্ডার তো করবো আমি আর জেনারেল হারুন। আর জানেন না কত নাটক হয়েছে, এই জন্য আইসি। আমি কি নাটক? তো আমার অমুক অমুকে ফোন করে আপনার রফিকুল আমিন কই জানেননি, ফ্যামিলি নিয়ে স্পিড বোর্ড করে মায়ানমার দিয়া কোনহান দিয়া নাকি আমি বিদেশ ছেড়ে চলে গেছি। রিপোর্ট কার? রিপোর্ট নাকি গোয়েন্দা বিভাগের, বাংলাদেশের গোয়েন্দা বিভাগের লোক, ওনাদের কত খাতির সব বলে বেড়াইতেছে রফিকুল আমিন পালায় যাচ্ছে। আরে বাবা, আমি তো ডিস্ট্রিবিউটরদের স্বার্থ রক্ষণের জন্য সারেন্ডার করছি আমি আর হোসেন। আজকে ডেস্টিনি কোথায় দাঁড়াইতো আমরা যদি সারেন্ডার না করতাম? অনেক দূর চলে যেত। সবকিছু তছনছ হয়ে যেত। তোদের কোনো কন্ট্রিবিউশন নাই, তোরা বড় বড় কথা আছে বেটা, কোনো কন্ট্রিবিউশন নাই তোদের। আমি জেলে ছিলাম দেখে তোরা আমার বিরুদ্ধে যা ইচ্ছা তাই ওয়েব পেজে বলছিস। যদি আমি বাইরে থাকতাম তোর দুঃসাহস দেখতাম, তুই আমার সামনে কথা বলে পার পেতি কিনা। লজ্জা থাকলে তুই আর ওয়েবসাইটে থাকতি না, পালাই যেত। আরেকজন বলে আমি খাদের মধ্যে ফালাই দিছি যেদিন ডিটুকে অ্যাসিড করছি। আরে বাবা, ডিটুকে অ্যাসিড কেন করছি সেটা তো ফেসবুকে বলবো, সেটা নিয়ে আজকে নাই বললাম, জি স্যার। আরেকদিন বলবো। আমি কিন্তু আপনাদেরকে বাঁচানোর জন্য সারেন্ডার করছি, আজকে বলে দিই। জি স্যার। সমস্ত পিএইচডিরা শুনে রাখেন, আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করা, সমস্ত ডিস্ট্রিবিউটরের স্বার্থ চিন্তা করা। আমি চিন্তা করছি আমি এই খেলার শেষ দেখা ছাড়বো। আমাকে অফার দিছে বিদেশ চলে যেতে, আমাকে বলছে সমস্ত মামলা উঠাই দেবো, ডেস্টিনি বন্ধ করে দেন, একটা কোম্পানি বন্ধ করে দেন ডেস্টিনি। আমি বলছি সরি, আমার পক্ষে সম্ভব না। প্রথমে আমি বলছি ডেস্টিনি বন্ধ করলে লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে এবং এইগুলা নেগেটিভ ভোট হবে, সরকার পতন হবে, তো আমরা ভোট নিয়ে চিন্তা করি না। তারপরে দিন আমার বলে বিদেশ চলে যান। আমি বলছি কিভাবে যাব? তো আপনাদেরকে এয়ারপোর্টে নামাই দিয়ে আসবো, বোবাচ্চারা ডাকেন, টিকিট কাটবেন, চলে যাবেন। আমি তারপরে মিডিয়ারে কি বলবেন আমি কোথায় আছি? তো মিডিয়ারে বলবো যে পুলিশের পাহারা থেকে পালাই গেছে আর 2-4 জন কনস্টেবলরে আমরা সাসপেন্ড করে দিব। আমি বাহ, ভালো প্ল্যানই তো বলছেন। আমি এরকম প্ল্যান আর কয়জনের উপরে বাস্তবায়ন করছেন চিন্তা করে পারতেন? একটা লোক আমাকে ঠান্ডা মাথার বুদ্ধি দিচ্ছে দেশ ছেড়ে যাওয়ার জন্য, যে লোকটা নাকি 4400 কোটি টাকার প্রতারণা করছে। সো কল্ড যে লোকটা 4400 কোটি টাকার প্রতারণা করছে তাকে বাদী শিখিয়ে দিচ্ছে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনারা আগায় দিয়ে আসবেন। তাহলে দুর্নীতিবাজ কে? আমি না তারা? হু ইজ করাপ্টেড? তাহলে এবার বলেন, এগুলো দুঃখের কথা, এগুলো এখন বলতে চাইছি না। আমি চাইছি বর্তমান প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরে আপনাদেরকে কথাগুলো বলবো, ওনারাও বলবো যে স্যার আমার প্রতি এই জুলুম করা হয়েছে, আমি ন্যায় বিচার চাই। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে এই বিচার চাবো, সারা বিশ্বের কাছে চাবো যে আমার প্রতি অন্যায় করা হয়েছে। যারা যেই দুজন ব্যক্তি আমাকে অন্যায়ের মধ্যে ফাঁসিয়েছে আমি তাদের প্রকাশ্যে বিচার চাই। সেই তৌফিকুল ইসলাম এবং মোজার আলী সর্দার, এই দুজনের বিচার চাই আমি। আমাদের চেয়ারম্যান সাহেবকে এরা দুজনে মিলে মারছে, পিটাইছে, গরুর মতো পিটাইছে। আমাকেও পিটানোর জন্য রেডি করছে চোখ টোক বাইন্দা। কি মনে করে তৌফিকুল ইসলাম আমার চোখ ছেড়ে দিচ্ছে। এবং যে ব্যক্তিটি মারছে আমি তার নাম এখন বলবো না, এটা আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো, গোয়েন্দা বিভাগের কাছে বলবো যে কেন মারা হয়েছে, আমি এটার বিচার চাই। দুদু কোনোদিন একজন আসামিকে নিয়ে পিটাবে এটা বিধানে নাই। রিমান্ড মানে রিমান্ড, জিজ্ঞাসাবাদ। পিটাবে কেন এখানে? এবং পিটায় আমাদেরকে দিয়ে বাধ্য করছে 164 দিতে, 164 আমাদের থেকে জোর করে এলাকায় নিচ্ছে যে আমরা এই অপরাধ করছি, লেখাই না, আমাদের থেকে সিগনেচার নিছে। তারপর আমি আরেকটা জিনিস দেখছি, তো প্রায় 100-র মতো ডায়মন্ড পিএইচডি নিয়ে গেছে তারা মতো দুদুকে আমার বিরুদ্ধে লেখানোর জন্য। আমি দেখি কি একটা ডিস্ট্রিবিউটর আমাদের বিরুদ্ধে লেখা নেই, সবাই লিখছে যে ওনারা ছেড়ে দেন, আমাদের বিরুদ্ধে ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই কাগজগুলো কিন্তু বাদীরা কিন্তু কোর্টে জমা দেয়নি। আমি কিভাবে পাইছি এটা বলি। আমাদেরকে একটা রুমে আটকে ঘুমাইতে দিছে, এসি চলতেছে, আমাদের কোনো রিমান্ড নাই, খালি রেখে দিছে বস্তার মতো ভালো হয়েছে। কারণ রিমান্ড তো তারা লিখতেছে, কাগজ এনে সই করাবে। হঠাৎ করে আমি দেখি কি কাগজ একটা বালিশ বানাইতে যাই কি এক বন্ধা কাগজ, এগুলো কি খুলে দেখি কি আমাদের ডিস্ট্রিবিউটরদের চিঠি। তাদেরকে লেখাইছে যে এই চিঠি, তারা সবাই লিখছে। একজন তো লিখছে নারায়ণগঞ্জে, সে লিখছে আমি একসময় ডাকাতি করতাম, ডেস্টিনি ধরে ডাকাতি ছেড়ে দিছি, দয়া করে আবার ডাকাতিতে ফেরত যাওয়ার জন্য বাধ্য করেন না। একজন এইভাবে লিখছে, আমি তার নাম বলবো না, আমার এত ভালো লাগছে তার কথাটা, তার বাড়ি নারায়ণগঞ্জ। দেখেন কত খারাপ খারাপ লোকদেরকে আমরা মানুষ বানাইছি। আর এই দুদুকে আমাদের নিয়া এদেরকে পিটাইছে, বলছে সাক্ষী হবি না আসামি হবি। যে কারণে এই মামলাতে খেয়াল করে দেখেন একটা ডিস্ট্রিবিউটর সাক্ষী নাই, পারছে বাধ্য করতে পারে নাই। এবং জজ সাহেব এটা জিজ্ঞাসা করছে যে ওনার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই কেন। ডিস্ট্রিবিউটার স্যার ওনারে ভয় পায়, উনি তো একটু ম্যাজিক জানে, তো এই জন্য তারা ইয়া হইতে চায় না। আবার একজনে বলছে ভালো, পিপি বলছে না স্যার ব্যাপারটা হচ্ছে টাকা তো 10,000, এটার লেগে মামলা করতে দেখা গেছে ফাইল করতে 2,000, উকিল খরচ 5,000, তো দেখা গেছে যা শেষ হয়ে গেছে।
তো মামলা করে আর কোনো লাভ হয় না, এই জন্য নাকি মামলা করে না। আমি বললাম মিয়া, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছে, এরকম কত দেখতে চান আপনি? 20 লাখ, 25 লাখ, 50 লাখ, সে লোক মামলা করলো না কেন? 1 কোটিও আছে। তারা মানতেই রাজি না যে আমি কোনো অন্যায় করি নাই। তাদের কথা হচ্ছে আমি অন্যায় করছি কি, এমএলএম নামক প্রতারণা ব্যবসা করে এদেরকে ধোকা দিছি। তো ধোকা দিছি, যে ধোকা দিছি সে কই? তারা নিয়ে আসেন আমার সামনে, আমি চেহারাটা দেখি। আমার উকিল কিন্তু একটা ভালো জেরা করছে, কিন্তু বলছে উনি গাছ বেচছে কত সালে, 2008 সাল থেকে। কত সাল পর্যন্ত বলছে? 12 সাল। ওনার টাকা দেওয়ার কমিটমেন্ট কবে? 24 সাল। তাহলে তো আপনি ওনাকে অ্যারেস্ট করছেন বহুত আগে, ঠিক আছে? আর কোনো কথা কয় না, জেরাতে আটকে গেছে। উনি কমিটমেন্ট ফেল করার বহুত আগেই তো আপনি তারা আটকাইছেন। আর কোনো কথা কয় না, বাদি একদম আটকে গেছে, বুঝে না যে এইভাবে জেরা হবে। জজ সাহেব শুনতেছে, তাই তো, উনি তো প্রতারণা করার সুযোগ পাওয়ার আগে তো আপনি আটকাইছেন। আপনারা তো এই ট্রায়াল গুলো শুনেন নাই। যদি ভিডিও ব্যবস্থা থাকতো তাহলে এই ট্রায়াল গুলো সারা বাংলাদেশ দেখতে পারতো। আমাদেরকে নিয়ে যা তামাশা হয়েছে, যা নাটক হয়েছে, এই নাটক আমরা একটা ধারাবাহিক নাটক বানাইতে পারবো বৈশাখী টিভিতে, এবং আমি বানাবো। আমার পুরো ঘটনা সব মনে আছে। হ্যাঁ, সেটাই। আমি এই পুরো ঘটনা ডেস্টিনি ডিজাস্টার নিয়ে কিন্তু আমরা সিরিজ বানাবো, কিন্তু সিনেমা না, সিরিজ। ওই যে ইন্ডিয়াতে যে দেখেন না কাহানি ঘর ঘর কি, এরকম বানাবো। এবং তখন আপনাদের কাছে রিয়েলিটি আসবে, আসলে ডেস্টিনি কি ঘটছিল, বিহাইন্ড দি স্ক্রিন কি ঘটছিল, সবাই জানতে পারবেন। ডেস্টিনি কোনোদিন কারোর সাথে প্রতারণা করে নাই। রাইট। ডেস্টিনির কোনো পরিচালকরাও প্রতারণা করে নাই, এবং আমি মনে করি ডেস্টিনির কোনো এমপ্লয়িরাও প্রতারণা করে নাই। এই তো গেলে এক। ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের মধ্যে আর্থিক অনিয়ম হয়ে থাকতে পারে, আমার জানা নাই। কেউ হয়তো টাকা নিচে জমা দেয় নেই, কেউ হয়তো এটা সেটা করছে। এটা আমার দায় দায়িত্ব আমার না, কারণ ডিস্ট্রিবিউটররা তো আমাদের কাছে বিক্রি যায়নি, সে স্বাধীন। তারে প্রথম দিন থেকে বলছি সে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর, স্বাধীন ক্রেতা পরিবেশক। সুতরাং একজন ডিস্ট্রিবিউটর আরেকজন ডিস্ট্রিবিউটর থেকে বিক্রেতা তাকে 1 লাখ টাকা নিয়ে, সেটা দেখার বিষয় আমার না। বাট ডেস্টিনি কোনো প্রতারণা করে নাই, এবং করবেও না, কোনোদিন করবে না, যতদিন রফিকুল আলমিনের আদর্শ এবং রফিকুল আলমিন এখানে আছে ততদিন, ইনশাআল্লাহ। ডেস্টিনির সাথে ঠিক আছে। তো এখন সংক্ষেপ করি কথাটা। আপনাদের আর কারো কোশ্চেন আছে? আরো আছে পিএইচডি থাকলে করেন কথা। না, আমার যে প্রশ্নটা ছিল এটার উত্তর অলরেডি আমি পেয়ে গেছি, এই জন্য আমার নতুন কোনো আচ্ছা, প্রশ্ন next, নাই। বলেন নেক্সট কি? জি, আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রশ্ন হলো, আমরা আবার কবে বিজনেসে নামতে পারবো? আমি একটা ধারণা দিতে পারি, সেটা হচ্ছে টাইম বলা খুব মুশকিল। বসেন, টাইম বলা খুব মুশকিল, অর্থাৎ আমাদের সকল কমপ্লিয়েন্সেস বলতেছি লিগেল ম্যাটার্স গুলো সমাধান হওয়ার পরে আরেকটা কাজও আছে। যেহেতু আমরা ন্যূনতম একটা প্রোডাক্ট দিয়ে শুরু করতেই হবে, যেটা এফআই প্রোডাক্ট, নন এফআই না, এফআই ফ্র্যাঞ্চাইজ আইটেম। আমাদের ফ্র্যাঞ্চাইজ আইটেম হচ্ছে কাপড় কাচার সাবান, সেটা অন্তত তৈরি করে রাখি কয়েক লাখ পিস। আমি এটা শুরু করব হয়তো ঈদের পরে এই সাবান উৎপাদনে চলে যাব। অন্তত 10-20 লাখ সাবান আমি উৎপাদন করে স্টক করি, তারপর শুরু করি, যাতে আমি প্রোডাক্টটা কেনার সাথে সাথে দিতে পারি। ভার্চুয়াল প্রোডাক্ট যেন আর দেয়া না লাগে, কাগজ যেন আর না দেয়া লাগে, ট্রি প্ল্যান্টেশনের মতো, শেয়ারের মতো, যাতে কাগজ না দিয়ে প্রোডাক্ট দিতে পারি। যদিও কাগজ দেওয়াটা কোনো ইলিগাল কিছু না, বাট ভার্চুয়ালি দিচ্ছি, এই জন্য আমার কাছে এটা আনফেয়ার মনে হয়েছে যে প্রোডাক্টটা হাতে উঠে প্রোডাক্ট করি আর আমাদের তো এমন না যে আমাদের ট্রেনিং দিতে হবে। ট্রেনিং কিন্তু 12 বছর আমরা কঠিন ট্রেনিং দিচ্ছি, আর ট্রেনিং এর দরকার নেই। এখন সাবান কেমনে কিনতে হয় আমরা সবাই জানি। নেক্সট কি? পুরো প্ল্যানটা আমি দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে। তবে আপনার সিস্টেমে আরেকটা জিনিস দেখলাম যে মাল্টিপারপাসের জন্য আমাদের ইনকাম থেকে একটা 500 টাকা দিচ্ছি শেয়ার কেনার জন্য। ওইটা না, একটা হলো কি টিম সাপোর্টের জন্য। টিম সাপোর্টের জন্য হ্যাঁ, 10%। ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তাই নাকি? ধন্যবাদ, ভেরি স্যার। গুড, ভেরি গুড। তিনটাই হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, বলেন বলেন, আপনার নাই, বলেন এমদাদ, বলেন। আসসালামু আলাইকুম। আমার বেশি কিছু বলার নাই, সব কথা চলে আসছে এখানে। আপনার কাছ থেকে আমরা মানে ট্রেনিং এ প্রাপ্ত যে কিছু বক্তব্য আমরা পাইছিলাম, সেখান থেকে কথা বলি। মানুষ যখন সমস্যায় থাকে তখন একটা সংসারে, যখন আমার সংসারটা ভালো চলছে, টাকা আয় করছি, খুব ভালো অবস্থানে ছিলাম, তখন কিন্তু আমি আমার ফ্যামিলিতে, আমার আত্মীয় স্বজনের কাছে আমি খুব ভালোই ছিলাম। যখন বিপদে পড়ছি তখন আমি এলাম সবচেয়ে খারাপ। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটা দুনিয়ার নিয়ম। আহ, খুবই অকর্মা, অনেক কিছু হয়ে গেছে। তো আমরা যে বিপদের সময় আছি, এই বিপদের সময়
কথা মানে কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে, কেউ সমালোচনা করছে, একজন আরেকজনের বিপক্ষে বলছে, দুঃখে থাকলে যা হয়। বাট এখন যে পরিপ্রেক্ষিতে আছে, যেখানে 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের পরিবার এই ডেস্টিনির প্রতি তাকায় আছে, সেখানে ওই যদি শেয়ার হোল্ডাররা বা উপরের ম্যানেজমেন্ট যারা আছে, ম্যানেজমেন্ট প্লাস শেয়ার হোল্ডাররা, আপনারা উপরে যারা আছেন, আপনাদের ভিতরে যদি ঐক্য যদি না থাকে, তুলছি, আপনি কি এবং বলছেন? আমি আপনি যখন আগ কইছেন আমি আমি একটু বলি, যেমন আজকে আসাম ভাই কিন্তু একটা প্ল্যান তৈরি করছে। হুম। এই প্ল্যানটা যদি আপনার সাথে যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি ক্লিয়ার হইতো, হুম। তাহলে আপনার থেকে কিছু অংশ নিয়ে ওইখানে যোগ করতে, যে তুমি এইভাবে করো, বলছি যে তার ভালো এবং এখানে যোগ করব, ওটা আপনি একমত আছেন। যেন তার যে অ্যাফিলিয়েটেড প্রোগ্রামটা হ্যাঁ। এটা আমি নিব তো। তাহলে না, আমি কোনটা বলতেছি, সেটা হ্যাঁ। যদি আপনার সাথে পূর্ণাঙ্গ শেয়ার করা হইতো, দুইজনের মতামত যদি ইয়ে করা হইতো, তাহলে এখন আপনি যখন একটা প্ল্যান নিয়ে কথা বলতেছেন, আর বাইরে থেকে কিন্তু আরেকটা জিনিস কিন্তু তৈরি হইতেছে, তাইলে এইটা এতদিন কি হইলো? হ্যাঁ। তাইলে এখানে কিন্তু একটা সাংঘর্ষিক হচ্ছে। সাংঘর্ষিক হবে না। না। আমার সাথে তার এখনো আলোচনার বাকি আছে, তো আমরা বসবো এখনো। আমি এখনো আপনাদের সামনে প্রকাশ্যে বলতেছি, আমার বিজনেস প্ল্যানে যদি কোনো জিনিস যদি দুর্বল বা ত্রুটিপূর্ণ থাকে, আমি এটা বাদ দেবো। আর যারা আগের বোর্ড যে প্ল্যান বানাইছে আশরাফের দ্বারা, কারণ আমি আশরাফের এককভাবে দায়ী করবো না, কারণ আগের বোর্ড চাইছে, সে ওই জন্য বানাই দিচ্ছে। আগের বোর্ড যে প্ল্যান বানাইছে সেখানে যেটা ভালো আছে আমি সেটা নিয়ে দেবো। না, ওইটা ঠিক আছে, এটা হবে। দুইটা মিলে একটা বানাবো। আমি যেটা চাচ্ছি সেটা হলো আমাদের ঐক্যটা যদি একটু মজবুত হয়, যে আমরা তো যা আছে আপনার কি এখন যেন আমরা যেন কারো বিপক্ষে কোনো কথা না বলে কাউকে ছোট না করি। সন্দেহ আছে? আমার দুঃখ আছে? আমার এখনো এক এক জায়গায় গেলে কিন্তু কথা এক না, একটা না, তৈরি কথা হয়। না। আমি যেগুলা ক্ষোভ প্রকাশ করছি শেয়ার হোল্ডারদের ব্যাপারে, এরা সংখ্যায় 7-8 জন, একান্তই 7-8 জন। কারণ 49 জন শেয়ার হোল্ডারের মধ্যে 7-8 জন বাদ দিলে আমি চ্যালেঞ্জ করলাম, বাকিরা সবাই আমার কথা পছন্দ করছে, আমি চ্যালেঞ্জ করলাম। এই 7 জন করে নাই। এই 7 জনের বিরুদ্ধে আমার স্পেসিফিক অভিযোগ আছে। 7 জনও না, হিসাব ভুল। সেটা 5 জনও না, আমার আরো ছোট। আমি বলি, আমার স্পেসিফিক অভিযোগ ছোট হয়ে গেছে আরো। আমার অভিযোগ একমাত্র 2 জনের বিরুদ্ধে, একদম 2 জন, আর কেউ না। এই 2 জনকে আমি আপনাদের সামনে বিচারের মুখোমুখি করাবোই। তারা যদি বিচারে জিতে যায়, খেয়াল করেন কি বলছি, আপনাদের বিচারে যদি তারা নির্দোষ প্রমাণ হয়, আমি বলবো ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমার সাথে আপনারা আসেন, বসেন। আর যদি তারা কনভিক্টেড হয় আপনাদের রায়, তাহলে তাদের বিচার করতে হবে আপনাদের। 2 জনের বিচার করাবো। আমি কি বলছি এখন দেখেন, সব বাদ দিয়ে 2 জন এসে 2 জন ব্যক্তির কিন্তু বিচারের মুখোমুখি হইতে হবে। 2টা জঘন্য অপরাধ এরা করেছে, সেটা ছিল রফিকুল আমিন বিরোধী নয়। দেখেন আমি কি স্যাক্রিফাইস করতেছি, রফিকুল আমিন বিরোধী যত জনে যত কথা কয়েছে সব মাপ, কিন্তু কোম্পানি বিরোধী যারা করছে এদেরকে মাফ করা যাবে না। না, কোম্পানি বিরোধী কাজ হয়েছে, কিন্তু এই সিক্রেট এখন বলবো না, এখনো বলি নাই, সেই সিক্রেট হাতে রাখছি। কোম্পানি বিরোধী কাজ করছে 2 জন, এই প্রকাশ্যে বলি নাই, কারণ এত লোক শুনতেছে। ওই 2টা কথা একান্ত ঘরোয়া কথা, তো এই প্রকাশ্যে বলা ঠিক হবে না। 2 জন ব্যক্তি সরাসরি ডেস্টিনির বিরুদ্ধে কাজ করেছে, যে কারণে ডেস্টিনি আজকে এই বিপদে আছে। আমরা এখানে যারা এই বিগত দিনে আমরা এখানে 45 লক্ষ লোকের ভিতরে সবাই কিন্তু ইয়া না, আপনার কেরিয়ার হিসেবে নেয় নাই। যারা আপনি কেরিয়ার হিসেবে নিছে, এখন তাদের এটা আপনাকে সন্তুষ্ট করছে কিনা? এখন না, আমার কথা শুনুন, বাংলাদেশের যে কোনো লোক রফিকুল আমিন বিরোধী যত কথা কইছে সব আমি তাকে ইনশাল্লাহ মাফ করে দেবো, কোনো সমস্যা নাই। এটা আমারও বলছে রফিকুল আমিন, এমন কি একটা গাছ এসে গেছে যে তার বিরুদ্ধে কথা বলা যাবে না। বাট যারা ডেস্টিনি 2000 বিরুদ্ধে অন্যায় করেছে, না, অপরাধ করেছে, এটা অবশ্যই এটা বিচারের মুখোমুখি করতে এটা হবে। বিচারের মুখোমুখি তো করতে হবে, কারণ এখানে এটা যদি আপনারা রাজি থাকেন, আমাদের কথা এখানে ঐক্য আমাদের আছে, আর অনৈক্য নাই। ঐক্য হয়ে গেছে, এখনই হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম বলি যে আমার কাছে মার্কেট প্ল্যানটা খুব চমৎকার মনে হয়েছে, যোগ উপযোগী, মাশাআল্লাহ, নিঃসন্দেহে অনেক চমৎকার মনে হয়েছে, হুজুর কইছে, চমৎকার মনে হয়েছে। ধন্যবাদ স্যারকে। আমার একটা কোশ্চেন মার্কেট প্ল্যানে, সেটা হচ্ছে একটা লোক প্লাটিনাম হওয়ার পরে একটা লেভেল আর যায় নাই, সে কি পুরানা সিস্টেমে পড়বে না নতুন সিস্টেমে পড়বে? একটা লেভেলও জানি মানে প্লাটিনাম হয়েছে, এরপরে স্ট্যান্ডার্ড 30 সাইকেল হয়ে আর কোনো কিছু করে নাই। 31 নম্বর সাইকেল হবে পুরনো নম্বরে, 32 থেকে নতুন নিয়ম।
ওই যে 50,000 করে ওইটাও নতুন নিয়ম হবে। এইটাই প্রস্তাব করছি স্যার। প্লাটিনাম তো হয়ে গেছে, প্লাটিনাম তো হয়ে গেছে, হইলে আগে নিয়মে 29 সাইকেল ওই যে 10,000 করে 12 মাস পাবে। ধরেন সে প্লাটিনাম হয়নি, এইভাবে চিন্তা করি, সে 500 পয়েন্ট বাকি আছে, জি এখন প্লাটিনাম হবে, জি, সে আগে নিয়মে পাবে আগের নিয়ম হবে 12 মাসে 1 লাখ। 10,000 করে 1,20,000 টাকা। থ্যাংক ইউ স্যার। 500 বার হইলে প্লাটিনাম হইলে সামনেরটা আগে সে প্লাটিনাম হয়েছে, ডায়মন্ড সে পাবে না, 500 বার আর স্যার আমার মনে হয় স্যার গোল্ড আছে এখন, না সে গোল্ড আছে এখন, এখন গোল্ড প্লাটিনাম হবে কিভাবে? ওই যে 10,000 টাকা করে 12 মাস 1,20,000 করে পাবে, পিএইচডি 10%, 10% পাবে। একটা গ্যাপ থাকে। আর স্যার আপনি সিও এমডি হিসেবে আসতেছেন, প্রথম কোয়ালিফিকেশন ইজ ওল্ড, নিউ কোয়ালিফিকেশন ইজ নিউ। মানে এই যে ওনাদের অনেক স্যার, ফল পাইকে ওই আপনি certificate এমডি হিসেবে সিও হিসেবে আসতেছেন, আল্লাহ কি কসম আমার মনে থেকে কালকে দোয়া করছি। আমি কেন আসতে চাই জানেন না? জি সিইও হিসেবে আসলে আমি তখন অবারিত পাওয়ার পাবো মামলা করার, তখন আমাকে বারবার বোর্ডে এসে বলতে হবে না যে আপনি আমার ক্ষমতা দেন আমি মামলা করি। এটা করতে গেলে কিন্তু তখন ঠান্ডা হয়ে যাবে সবকিছু। বোর্ডকে বলবো যে লেখেন যে আমি কোম্পানির পক্ষ থেকে যে কোনো ধরনের মামলা বাজি এই সেই এককভাবে করতে পারবো, আপনি আমাকে আনোনিমাস ক্ষমতা দেন। এরপরে যখন আমি কোর্টে যাবো, কোর্ট আমার জিজ্ঞাসা হু আর ইউ, তোমার ম্যান্ডেট কি? আমি দেখাবো যে দেখেন আমাকে সিইও হিসেবে নিয়োগ দিচ্ছে, আমাকে ক্ষমতা দিচ্ছে, আমি এটার কোম্পানির পক্ষ থেকে বাদী, আমার কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন বারবার আর বোর্ডের কাছে আসা লাগবে না। তাহলে দেখা যাবে কি একটা বোর্ড মিটিং হয় মাসে একবার বা মাসে 2 বার, ওই আরেকটা বোর্ড মিটিং এর জন্য কোর্টের সিদ্ধান্তের জন্য আমার এই এখন যেভাবে বসে রয়েছে এর বসেই থাকতে হবে। একদিন বসে। একটা ফ্লেক্স কিন্তু আরেকটা জিনিস আমার কাছে, আমি এটাকে ওয়ান স্টপ সার্ভিস করতে চাই, সিঙ্গেল স্টপ, মানে কোনো আমলাতান্ত্রিক উপস্থাপন নাই। স্যার টাইম হ্যাঁ একটা জিনিস আমার কাছে, আরেকটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, একটা লোক দেখা যাচ্ছে চাইলে 15-20,000 30,000 দিয়ে জয়েন করতে পারবে না, যখন 100 পয়েন্টে জয়েনিং থাকবে ইজিলি যে কোনো লোকটা জয়েন করানো যাবে, একদম সিম্পল। থ্যাংক ইউ স্যার। না মনে হয় না থাকবে, জানি না। এটা প্রোডাক্ট রাখতে গেলে কেনার ক্যাপাসিটি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। স্যার আমি মোহাম্মদ শাহান পাটোয়ারি, পিএইচডি। আমার কিছু প্রথম প্রশ্ন হলো যে আমরা যে ব্যবসাটা আপনি যে আজকে প্ল্যান দেখেছেন অত্যন্ত চমৎকার প্ল্যানের প্রশংসা করতে হয়। প্ল্যানটা যুগ উপযোগী এবং আরো আধুনিক হয়েছে। আর ব্যবসার যে পরিবেশের জন্য আমি একটু কথা বলবো। ব্যবসার পরিবেশটা আমাদের তৈরি করা খুবই জরুরি। যেমন মাঠ পর্যায়ে আমাদের এই আমরা যারা দেখা গেছে যে এসোসিয়েট লেভেল ধরেন 1 লেভেল 2 লেভেল বা শুধুমাত্র সাইকেল হোল্ডার, এই লেভেল গুলোই বেশি আমাদেরকে এদিকে এখন নতুন প্ল্যান দেখাবে। ডিস্টার্ব করে। যে বিষয়টা সেটা হলো যে বিনিয়োগের বিষয়গুলা। তো এটা আমি মনে করবো স্যার আপনি বৈশাখী টেলিভিশন যেহেতু আমাদের একটা মিডিয়া আছে চমৎকার এবং দৈনিক ডেস্টিনি প্রিন্ট মিডিয়া আছে, এগুলোর মাধ্যমে বিভিন্ন সময় আমাদেরকে এই বিষয়গুলোতে বক্তব্য দেবেন। আপনার নাম জানি কি কইছেন? আমার মোহাম্মদ শাহান পাটোয়ারি। শান পাটোয়ারি। শুনেন, জি এগুলো করতে হইলে আমাদের তো ঘরোয়া মিটিং এখনো শেষ হয়নি, এখনো তো আপনারা আমি ফেজ 2 ফেজ 3 ফেজ 4 দেখাইনি, জি স্যার। ওগুলা দেখাইলই, ডায়মন্ডরাও দেখেন। জি স্যার, যতটুকু মানে দ্রুত করা যায় আর কি। আপনি আপনার অবস্থান থেকে জি আমরা জি পুরো জি ফেজটাকে দেখালে ঘরোয়া পরিবেশে। জি স্যার। আমরা এমনও তো হইতে পারে যে আমার মার্কেটিং প্ল্যান একটু চেঞ্জ করতে হইতে পারে, জি তো আমি কি করবো তখন? আমি কিন্তু বলছি এটা ফাইনাল লাগে, জি আমি প্রেজেন্টেশন দিছি, জি আপনাদের থেকে কোনো অবজেকশন না আসলে একটা টাইম দিয়ে দেবো যে এতদিনের মধ্যে ধরেন আমি টাইমটা এখনই দিয়ে দিই জি যে আগামী 30শে এপ্রিলের মধ্যে যদি কোনো অবজেকশন না আসে মে মাসের 1 তারিখে আমি মার্কেটিং প্ল্যান ছাপাই দেবো। ইনশাআল্লাহ। এখন 30শে মে পর্যন্ত আপনাদের দরজা খোলা রইল, যে কোনো ক্রিটিসাইজ, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে দিতে হবে হোয়াটসঅ্যাপে, জি কারণ আমাকে পাবেন কই দিয়ে বলুন যে আপনার সাথে একটু কথা আছে, দেখেন তো মার্কেটিং প্ল্যানের এই জায়গাটা কেমন জানি লাগছে, এটা এই করা যায় কিনা। আমি ওপেন বুক ভাই, একদম খোলা বই, আপনি আমাকে রিড করতে পারবেন এইভাবে, আমার কাছে কোনো সিক্রেট নাই, সিক্রেট আমি বিশ্বাসও করি না। জি স্যার। আমার কাছে পাঠান যে আমার এই মার্কেটিং প্ল্যানে কোথাও আপনার কোনো পরামর্শ দেওয়ার মতো থাকতে পারে, কিন্তু ব্রিলিয়েন্ট কুড বি এনিবডি, আমি কাউকে ছোট করে দেখতেছি না, আপনার মাথায় কিন্তু উর্বর কিছু আসতে পারে। যদি আপনার মাথায় না আসে তাহলে আমার বুঝান এই পর্যন্ত যতগুলো এমএলএম কোম্পানি আছে সবই তো ডিস্ট্রিবিউটাররা করছে, জি বাইরের লোক এসে করেনি, কিন্তু ভিডিও তাই লেখে করা একসময় ডিস্ট্রিবিউটার ছিল। তো ডিস্ট্রিবিউটার যদি কোম্পানি বানাইতে পারে তাহলে বুঝতে হবে তার উর্বর মস্তিষ্ক আছে তার। জি সে এই ইউনিভার্সিটি থেকে হয়তো ইন্টার পাস করছে কিন্তু যাতে কাম করিয়া রয়েছে। লাস্ট একটা বিষয় বলবো যে এটা বিগত দিনে আমাদের প্রবলেমটা হয়েছে, যেমন
বোর্ড অফ ডিরেক্টর যারা ছিলেন বা পরিচালকদের মধ্যে হুম। এই প্রবলেমটা যাতে আগামীতে ইনশাল্লাহ না হয় হবে না। ওরকম ভাবে যাতে হবে না, একটা আমি তো পজিশন দেন। আমি একটা কথা বলি, আমি আগামী বোর্ডে হয়তো নাও থাকতে পারি, কেন জানেন? ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য। একসময় কিন্তু বোর্ডে আমি ছিলাম না, একদম ডেস্টিনি যখন শুরু আমি তখন মার্কেটিং ডাইরেক্টর ছিলাম। জি, ইচ্ছা করে আমি চেয়ারম্যানও হইনি, এমডিও হইনি, ডাইরেক্টর ফিনান্সও হইনি। তখন আমাকে কোনো একজন কলিগ আমার বলছে, কেন আপনি 3টা পজিশন নেবেন না, আপনি কি তাহলে সরে যাচ্ছেন? আমি বলছি না, কোম্পানির মূল বিষয় যেটা মার্কেটিং, এটা আমি দেখব। জি, এবং আমি মার্কেটিং ডাইরেক্টরই ছিলাম। জি, আমাকে পরে কোনো একজন ডাইরেক্টর জোর করে 2004 বা 5 সালে এমডি বানাইছে, জোর করে বানাইছে। তো এখন আমি চিন্তা করে দেখছি, একটা লোক 2টা কাজ করতে পারে না আসলে। একটা হলো বোর্ড সামলাবে, অফিস সামলাবে, আবার এদিকে এমএলএম দেখবে। তো যেহেতু এমএলএম এ আমাকে বেশি সময় দিতে হবেই, তাই আমি চিন্তা করছি আমাকে শুধু সিও রাখুক। সিওর আবার ইয়ে নেই, জবাব দিতে কম, জি, যে সে শুধু এমপ্লয়ির মতো অফিস 8 to 9, 9 to 5 করবে, করে চলে যাবে। একেবারে সন্ধ্যার পরে অফিস করতে হবে এই বাধ্যকতা তো আমার নাই, তাই না? না, তো অ্যাজ এ সিইও হিসাবে যদি আমি থাকি, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করলাম। আর যদি আমি ডাইরেক্টর বোর্ডে না থাকি, আমার জি, জন্য সেফ। আমি হয়তো এই প্রস্তাব দেবো আগামীতে, জি, বলবো যে ভাই আমি ডাইরেক্টর আসি, কিন্তু আমাকে ছুটি দিতে হবে 1 সপ্তাহে, যে আমি বোর্ডে আসতে পারবো না। আমি হয়তো 3 মাস 4 মাস পর একটা বোর্ড মিটিং আসবে, তোমরা আমার কাছে মাইনাস পাঠা, আমি সই করে দেবো, পছন্দ হইলে। কারণ আমি বোর্ডে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে ইন্টারেস্টেড না। আমি ওই সময়টা একটা ভিডিও কন্টেন্ট তৈরি করব, ডিস্ট্রিবিউটরদের সাথে অনলাইনে ইয়ে করব, এটা আমার কাছে বেশি পছন্দ হয়। আমি একটা প্রোডাক্ট রেডি করব, একটা পার্টির সাথে কথা বলবো। আপনাদের একটা ভালো খবর দিই, জি, আমরা অলরেডি আপনিও জানেন না, কোরিয়ার থেকে বিশাল বড় একটা কোম্পানি এসে আমার সাথে সেদিন বসছে। তুমি জানেন না? আপনি জানেন ছিল। এই কোম্পানি আমাদেরকে স্যামসাং স্ট্যান্ডার্ডের ফোন দেবে, একদম ওই স্ট্যান্ডার্ড। ভালো, এবং সেই ফোনে 2টা অ্যাপস দিবে নতুন। একটা অ্যাপস হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো, আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ বানাই দিবে, যেটা ডেস্টিনি হোয়াটসঅ্যাপ। এবং এই হোয়াটসঅ্যাপে আমরা কথা কমো, আর কেউ ঢুকতে পারবে না। তো এই ডেস্টিনি লোকেরা এই হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবে, এটা ডেস্টিনি হোয়াটসঅ্যাপ। দ্বিতীয়টা হচ্ছে আমরা নিজেদের মধ্যে ইচ্ছা মতো কথা বলা, ইচ্ছা মতো লেনদেন সব আমরা করতে পারবো, আমাদের বাইন্ডার বের কি যেতে পারবো না। এবং এটা অনেক সস্তায় দিবে। এবং সে সরাসরি আমার সামনে বসে ফোন দিচ্ছে কোরিয়াতে, আমার সাথে ওয়েস্টার্নে বসে দাওয়াত খাইছে, উনিও ছিল। এটা একটা ভালো খবর। আর একটা হচ্ছে কোরিয়ার নাম্বার 1 ব্র্যান্ড, বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডে দিতে রাজি হয়েছে। এবং আমাকে দাওয়াত দিচ্ছে, তোমরা যদি গভর্নমেন্ট পারমিশন দেয় ট্রাভেলে গেলে, তুমি ঈদের পরে কোরিয়া বেড়ায় যাও। তো আমরা তো ব্যবসা শুরু করার আগে শুরু করেছি, তাই না? তারপর আসেন হংকং এর কথা বলি, মানে ওয়ার্ল্ডের যে, আবার মালয়েশিয়াতে আমাদের যে বায়োলাইট, জি, আমাদের যে ডক্টর পিপার সিঙ্গাপুর থেকে, সবাই আমার সাথে যোগাযোগ করছে। সব 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 এম ফুডের সেই লোক মিস্টার চং, সে আমার, আমি তো আমার ফ্যাক্টরি বেচে দিছি, এখন রোজ ফাইবারটা সে যোগাযোগ করছে, সে বলছে আমি আমার ফ্যাক্টরি বেচে দিছি, কারণ আমি রিটায়ার। গ্যান্ডারমা কফি সেই ছিল। বলছে আমি আমার ফ্যাক্টরি বেচে দিচ্ছি, আমি রিটায়ার করছি। তবে হ্যাঁ, যেহেতু আমার নলেজ এখনো আছে, তুমি এক কাজ করো, তুমি একটা জায়গা দাও আমাকে বাংলাদেশে, আমি তোমার ফ্যাক্টরি করে দিই, তুমি বাংলাদেশেই বানাবে এগুলো, আমি তোমার ফর্মুলা দিয়ে দেবো। রোজ ফাইবার, জিঞ্জার টি সব এখানে বাংলাদেশে বানানো যাবে। এবং সে বলছে প্রয়োজন তুমি এখান থেকে বাইরে পাঠাতে পারবা, বিদেশে। তো এইম ফুডের যে থিম, এটা আমরা বাংলাদেশে এস্টাবলিশ করবো, তাই না? এরকম আরো আসতো, মানে সবগুলো এখন বলা ঠিক না। স্যার আগে শুরু করেন, যে কোনো একটা দিয়ে। কিচ্ছু লাগবে না স্যার, একটা ডিব্বা দিয়ে আমাদেরকে নামায়। সোজা কথা এটা হচ্ছে না চাইতে পাওয়ার মতো ঘটনা ঘটছে আমার জীবনে সেদিন। আমি রিয়েলি খুশি আল্লাহর উপরে, যে আল্লাহ আমার থেকে যা আল্লাহ ছিনে নিছে বললে গুনাহ হবে, এটা ঠিক না। আল্লাহ আমাকে যে সমস্ত বিষয়ে আগে আটকে রাখছে, তার চেয়ে বেশি দিচ্ছে, বেশি দিচ্ছে। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি একবারে এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই, এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আগামী বোর্ড মিটিং এ আপনাকে সিইও হিসেবে পাচ্ছেন না, আগামী বোর্ড মিটিং এ পাবেন না। আমি যেটা শুনছি চেয়ারম্যানের থেকে, আগামী বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে আমি সিও, পর বোর্ড মিটিং এ তারা নিয়োগ দিবে। বোর্ড মিটিং এর একটা ধারাবাহিকতা আছে, ওটা ফলো বিজনেস কবে শুরু বিজনেস যদি আমাকে শুরু করতে পারেন, আমি এখনো প্রস্তুত না। মেয়ের দিকে যে আমি প্রস্তুত না, এটা মিথ্যা কথা কয়ে লাভ নাই। আমার শুরু হইতে হইতে মিড জুন হয়ে যাবে, জুনের মাঝামাঝি। একদিন ঘামু কি স্যার? এই কয়দিন একটা ভালো কথা কইছে, এই কয়দিন যেটা করতে পারেন, আপনাদেরকে এসটিএল দেওয়া যেতে পারে কয়েকজনকে। এই যে কয়জন আছেন 200-300 পিএইচডি যারা আছে, এরা এসটিএল নিতে পারে কারোর থেকে, নিয়ে চলুক। আমি তো এসটিএল নিয়ে চলি এখন, আমার কিন্তু এসটিএল চলতেছে। আমি যে বাইরে 2 মাস সম্পূর্ণ এসটিএল এর উপরে চলতেছে।
আমার কথাটা শুনেন, আপনার নাম কি? আসাদ, আমি এটা কথা বলি, আমাদের এখন ভুল করার কোনো সুযোগ নেই, আমরা এই কথা করতে পারি। আমাদের সেকেন্ড টাইম আর কোনো বিপদে আর এরকম করতে কোনো চাই। শঙ্কা রাখা যাবে না। মাপ চাই, একটু সবর করেন, একটু সবর করেন, আসার সময় দেন, সেও ঠান্ডা মাথায় অ্যাপ্লিকেশনটা করে নেক লাইসেন্সটা, তার উপরে আপনারা চাপ দিন না। আমি বুঝতেছি তার উপরে আপনারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিয়ে রাখছেন, যে কারণে তারও মাথা খারাপ হয়ে গেছে। তারাও বলেন যে ঠিক আছে আপনি আস্তে ধীরে এমএলএম লাইসেন্সটা নেন, আমরা আপনাকে সময় দিচ্ছি, আগে বইলে ফেলাইছেন, বুঝে ফেলাইছি, কেন বলছেন এখন সম্ভব না, একটু দেরি হোক হোক। আচ্ছা ভাই, এই জায়গাটা সমস্যা না, সমস্যাটা হলো আমাদের কাছে যে তথ্যটা আসে সেটা হলো বোর্ডে বিষয়টা পাস হয়েছে, অনুমোদন হয়েছে। না, বোর্ড এটা বোর্ডের তো সিদ্ধান্ত হয়। বোর্ড সিদ্ধান্ত দিচ্ছে না, এই কথাটা সঠিক না, এই কথাটা সঠিক না। আমাদের প্রশান্ত বাবু বলছে যে আমরা সিদ্ধান্ত দিচ্ছি, কথাটা সঠিক না। আমরা বলছি যে 2-3টা বোর্ড মিটিং এ এটা যাইতে হবে, একটাতে প্রস্তাব আসবে, একটাতে ডিসকাশন হবে, একটাতে পাস হবে। তো বলছে আমি শুধু একটা জিনিস করতে পারবো, যেটা আমাকে উনি বুঝাইছে, যে 102 নম্বরে এটা নিয়ে প্রস্তাব আসছে, এটা আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, যে প্রস্তাব হয়ে গেছে। এখন আমরা 103 নম্বরে এটাকে পাস করব, পাস করে আমরা এটা ইস্যু করবো 104-এ। আমাকে তাই বুঝাইছে উনি গতকাল। আমাদের কাছে যেটা আমরা তো কাছাকাছি থেকেও আমরা যেটা জানি যে বোর্ডের অনুমোদন হয়ে গেছে, আমাদের চেয়ারম্যান বলছে পাস করে দিছি, পাস করে দিচ্ছে মৌখিক ভাবে, নীতিগত ভাবে। সেটা বলি তো, আমি যেটা বুঝি সাধারণ কমন সেন্সে পাস করে দিছে, পাস হয়েছে, পাসের পরে তো রেজুলেশনের স্বাক্ষর লাগবে। হ্যাঁ, তো রেজুলেশনের স্বাক্ষর কেন করে না, এইটার একটা প্রতিক্রিয়া। এটা আমি তাহলে নতুন বোর্ডের সাথে বসি, যেমন আমি শুধু স্যার এই মিটারে কেনা, যে কোনো মিটারে পাস হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আপনি একটা সিদ্ধান্ত কাজ okay। করেন, আপনি নতুন বোর্ডের একটা ইমার্জেন্সি মিটিং ডাকেন, হ্যাঁ, চমৎকার ডাকেন। চমৎকার। একটা ইমার্জেন্সি মিটিং ডাকেন, আমি শুনি তারা কি করে। ঠিক আছে। সাজাদ আল মাহমুদ, তারপরে আপনার ভূমি আশরাফুল আমিন। সাজাদ আল মাহমুদ, হ্যাঁ, তারপরে আপনার হোসেন আজাদ, ইকবাল কাদেরী আর বিপ্লব বিকাশশীল, যদিও ঢাকা থাকে কিন্তু তারা কন্টিনিউ মানে ওই ইয়ে না, এটা তো লিগ্যাল কমিটিতে আছে এরা। এরা আচ্ছা সে মিটিং ডাকুক, আমি তাহলে দায়িত্ব দিলাম, সে মিটিং ডাকুক, আমি আপনাদের কথাটাই তাদের কাছে তুলবো। সেটা যে আমি তো আমাদের ডিস্ট্রিবিউটরদের চাওয়া হচ্ছে আপনারা কেন অ্যাপ্রুভাল দিচ্ছেন না, আমি শুনি আগে। আমার যদি যে কোনো বিষয় স্যার। স্যার বিট্টু, আমার যদি 50টা পিএইচডি থাকে তাহলে আমার একটা বিশাল বড় টিমে ইনফরমেশন দিতে হয় না, আর জবাবদিহি করতে হবে না। আমি একবার বললাম এটা হাই, আবার পরবর্তীতে আমি কিন্তু এটা নতুন যদি নামি, আমার মেন্টাল অবস্থাটা কি হয়, এই বোর্ড আমাদেরকে সেই প্রেশারটা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাথে কথা দিচ্ছি, আমি এদের সাথে বসবো, বৈশা জানতে চাবো ওনাদের বাধা কোথায়, অবস্থাটা কোথায়, ওনারা কেন অ্যাপ্রুভাল দিচ্ছে না। যদি ওনারা আমার সন্তুষ্ট করতে পারে সেটাও এসে আপনাদেরকে বলবো। আর যদি আমার মাঠে এমনও কথা আছে যে আপনাদের যে এমডি সাহেবের কথা আপনার আমার সাথে কথা বলে আপনার মনে হয়েছে? আমি না, না, মাঠ কথা বলার আগে যথেষ্ট সন্দেহ ছিল। মাঠ বলে কথা বলার পর ক্লিয়ার হয়েছে। এরকম এখন ওদিকে যেটা সন্দেহ করছি, মানে আমরা এরকম মনে করতেছি এমডি স্যার আশরাফুল আমিনকে সরাসরি নির্দেশ দিছে, যেটা হলো তুমি এটা সাবমিট করে শুরু করে দাও, এর জন্য এটা হইতেছে না, সম্ভবত ধারণা করতেছে এই টাইপের। আপনার কথা বলতেছে, ওনার সাথে কোনো সমস্যা নেই, উনি আমাদের বলে দিছে করতে। ঠিক আছে, কিন্তু তাহলে ওরা করে না কেন? এখন ওদের কাছে জানতে হবে, ওদের কাছে জানতে হবে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে আমরা জানি না, কিছু একটা আছে। গতকালকে মিটিং এ যেটা স্যার বললো যে আমাদের দুটো বাধা আছে, একটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সমস্যা। হ্যাঁ এটা কিন্তু বড়, ওই যে পকেটে টাকা নিয়ে নামতে হবে। অডিট কে স্যার 5 লাখ টাকা এখন না দিলে অডিট তো সে তো অডিট শুধু তা না, কিন্তু ফার্স্ট সময় হিট করলে ঘটনা ঘটে যাবে। অনেকে টাইম কিন্তু প্রশান্ত স্যার যে ফিনান্সিয়াল প্রবলেমের কথা বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাই হ্যাঁ, জানি না। স্যার পিএইচডি হিসাবে আমার তো আমরা একটা পাশে বক্তব্য দেখে আছে স্যার। দেখেছি। টাকার জন্য কোনো কাজ মানে আটকায় আটকায় গেছে এরকম history নেই। আমরা তাকে সাপোর্ট দেওয়া হয়েছে। আমরা এখন আমরা না খাইয়া না তাই আমরা আমি কি একটা কথা বলবো? আমি কি একটা কথা বলবো? আমি কারো পক্ষ নিয়ে বলবো না, অবশ্যই অবশ্যই। আমি শুধু বলবো যেহেতু এতটা দিন ধৈর্য ধরছেন, জি, এই 1 মাসে আপনারা শেষ হয়ে যাবেন না। অবশ্যই না, সমস্যাটা 1 মাস 2 মাস না স্যার। তাহলে একটা মাস ধৈর্য ধরেন, দেখি কি হয়। একটা মাস, আপনার উপরে আস্থা আছে স্যার। এই 1 মাস দেখেন না, তারা এই ঈদের মাসটা কি করে দেখেন। আজকে তো রোজা কয়টা? আজকে রোজা 8টা মানে 8টা। রোজার পরে আরো 7-8 দিন থাকবে সরকারি ছুটি, তাই না? তো আপনারা একটা কাজ করেন, আমি এই জিনিসটা শর্ট আউট করে দেই, আপনারা
এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত ধৈর্য ধর, এর ভিতরে কোনো কথা কেন এপ্রিলের 10 তারিখ। ঠিক আছে ওকে। স্যার স্যার আমি পিএইচডি হিসেবে আমার একটু প্রশ্ন। হ্যাঁ তো PhD বানিয়েছে। হে 4টা সেন্টারে PhD আবার কয় কি? 5টা স্যার। 5টা, হ্যাঁ বলেন। স্যার এখন পিএইচডি হিসাবে তো মোটিভেশন স্যার পিএইচডি কমিশনে, তো সেক্ষেত্রে এর আগে আমরা দেখেছি পিএইচডি তে এলএইচডি হয়েছে, সেক্ষেত্রে এখন এলএইচডি হওয়ার চান্স নাই। না সেটাই স্যার জানার জন্য, যেহেতু সব পিএইচডি হ্যাঁ। যেখানে মোটিভেশন আমাদের দেখা গেছে 3 মাস কেন এলএইচডি এখন বলে দিই, স্যার এখন 100 টাকা লাভ হলে তো হবে। জি 100 টাকা 10% কত? 10% 10 টাকা হলেও পাবেন তো এলএইচডি। এখানে কোনো খরচ ইনক্লুড হবে কিনা? না, হবে না। কোম্পানি খরচ, গ্রুপ খরচ। কোম্পানির কোনো খরচই ইনক্লুড নাই। আচ্ছা এইটা সব নিট তার মানে আমি হাইলি মোটিভেট এই জন্য যে আমার 1 কোটি টাকা সেল হয়েছে পয়েন্ট হিসাবে আমি 10 লাখ টাকা পিএইচডি কমিশন পাচ্ছি। 1 কোটি পয়েন্টের। 1 কোটি পয়েন্টের বলছি, হ্যাঁ পয়েন্ট হিসাবে। তবে সেই ক্ষেত্রে আমি যে 10 লাখ টাকা পাইলে এবার 90 লাখ টাকা আপনার ইনভেস্ট না ওইটা ঠিক আছে, ওইটা তো হ্যাঁ ওইটা ঠিক আছে। বাড়বে, আরেক সেট থেকে বাড়বে। হ্যাঁ, আর সাথে পারবে। হ্যাঁ কারণ আপনার 1 কোটি হইলো, হুম। আমি 10 লাখ পাইলাম না, 90 লাখ, আরেক সেট আপনার আমার টোটাল সেল, এর তো 90 লাখ আসবে গাদা। ধরেন উইক সাইডিং ধরবো কেন? আমার টোটালটা ঠিক আছে। 1 কোটি 80 10% কত? হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ এই যে আরেকটা স্যার বিষয় হলো যে আমি তো ফ্রি জয়নিং দেখাতে পারবো, তো আমি দেখা গেছে আমার নিউজ সেন্টারের আরেকটা 20টা নিউ বিজনেস সেন্টার পজিশন নিলাম, এরা কেউ বিজনেস স্টার্ট করে না, করবে, এরপরে আরেকজন আসলো, সে ফ্রি সেন্টার দেওয়ার পরে সে বিজনেস করবে, তাকে আমি পয়েন্ট দিয়ে দিলাম। হ্যাঁ এখন এই যে বিজনেসটা শুরু ওই তারা পয়েন্ট দিলেন, তাহলে আগের গুলো কি পয়েন্ট নেন? এটাই তো জানার জন্য না, তো কেন ফ্রি বললেন স্যার? ফ্রি বললে তারা ফ্রি তো দিন, দিন ফ্রি, তারা তো দিন কোনো ফ্রি সেন্টার বসায় না। বসায়নি তো, হ্যাঁ। কোনো দিন দিয়েছেন ফ্রি, হ্যাঁ। কিন্তু ওর বিজনেস সেন্টার কোনো কিছু হয় না, ক্লিয়ার হয়নি। সেটা বন্ধ আচ্ছা, করতে আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা। সেটা বন্ধ করতে হবে। না এটাই ক্লিয়ার হবে না, ন্যূনতম না। স্যারের দিন ন্যূনতম 100 হ্যাঁ দিন হয়েছে, বাস বিজনেস পজিশনটা তার হয়নি। ওই দিন মানে স্যার বিজনেস পজিশন না। সিআইডি আচ্ছা আচ্ছা, তাহলে সে এখানে আসতে হলে 100 পয়েন্ট 100 পয়েন্ট প্রোডাক্ট কিনে আসতে হবে। দিনে কোনো টাকা লাগবে না, 5টা সিআইডি নিলে 500 পয়েন্ট বন্ধ করতে হবে। আচ্ছা হচ্ছে না এবার? তার মানে আমার পজিশন রাখার কোনো সুযোগ নাই, আমি এমনিতেই 100 পয়েন্ট কিনে আমার পজিশনটা নিতে হবে। ঠিক আছে স্যার, এটাই জানাবো। স্যার স্যার ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে অনলাইনে অনেকেই হ্যান্ড স্যার, রেজ করে আসছে। স্যার আরেকটা বিষয়। শুনেন, দুই একজন একটা নেই আমাদের এখানে, যে 1 নম্বরে সম্ভবত শামীম চৌধুরী আছে, যেটা বিদেশ থেকে। আমি না, আমি তো দেখতেছি ডায়মন্ড জাহাঙ্গীরও আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে। তো ডায়মন্ড জাহাঙ্গীরটা শামীম ভাই, আপনি- জামিন জাহাঙ্গীর দেন আচ্ছা, আমার এক পিএইচডি সুহেলও মনে কিছু বলতে চাই তো। আমেরিকা থেকে হ্যাঁ সুহেল, দেন আমেরিকা। সুহেল কিছু প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু জি, জি। আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার, আমি শামীম চৌধুরী স্যার, বিপ্লব গ্রুপে। স্যার আমাকে চিনছে, যদিও এখন চুল নাই, দাড়ি। হ্যাঁ হ্যাঁ দেখছি হ্যাঁ। স্যার আমি তো এখন দুবাইতে আছি, তো আমি আপনারা বের হওয়ার পরে আপনাদের সাথে আমার খুব ইচ্ছা মানে একটু দেখা করার, কথা বলার, কিন্তু আমি সেই সুযোগটা পাই নাই। আপনার নাম্বারও ছিল না, চেয়ারম্যান স্যারের সাথে একটু কথা হয়েছিল। তো হ্যাঁ। আজকে আমরা সত্যিকার ভাবে বাইরে থেকে আমরা অনেক চাপে আছি, অনেক কিছু মিলিয়ে বিভ্রান্ত অবস্থায় আছি। কখন কোনটা কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের জন্য খুব প্যারা হিসেবে মানে একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আজকে যে মিটিংটা আপনি সময় দিয়েছেন, আমি আল্লাহর কাছে এতটুকু দোয়া করছি আপনার জন্য যে এই জিনিসটা যদি আমরা আরো একটু আগে পাইতাম, তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তিগুলো আরো কমে যেত। তারপরেও আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনি অসুস্থ ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ভালো লাগছে যে আজকে কথাগুলো শুনে। তো আমার প্রশ্ন নাই, এমনিতে জানার ইচ্ছা আমার মনে হয় সেই জিনিসটা অবশ্যই আসবে, যে প্ল্যানটা আপনি দিয়েছেন আছে বা কথা বলেছেন, আমি শুনেছি পুরোটাই। তো আলটিমেটলি আমরা তো একসময় ম্যানুয়ালি বিজনেস করছি, আমাদের ওই সময় অনলাইনে তেমন কোনো ছিল না, সুযোগ ছিল না। তো এখন যেহেতু ডিজিটালাইজ হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, আমার বিশ্বাস যে স্যার আপনি আজকে যে প্ল্যানটা শো করেছেন, টোটাল ডেস্টিনি কার্যক্রমটা অনলাইন ভিত্তিক ডিজিটালাইজ হয়ে সারা ওয়ার্ল্ড থেকে আমরা কার্যক্রম পরিচালনা করতে পারবো, এটা আমার বিশ্বাস, এটা আপনি করবেন ইনশাল্লাহ। আর স্যার আরেকটা বিষয় হচ্ছে স্যার, আজকে যতটুকু আসছি, যতটুকু কথা বলছি স্যার, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের পরিশ্রম, শ্রম, ভালোবাসার কারণে এতটুকু আসছি। সত্যি আজকে খুব মিস করছি, কারণ বাইরে একটা সময় মনের মধ্যে এই জিনিসটা কাজ করছিল যে বাইরে কখনো কাজ করতে যাব না, বাইরে শুধু ঘুরতে যাব, বেড়াতে যাব, এটাই আপনারা শিখিয়েছিলেন। কিন্তু আজকে আমাদেরকে কাজ করার জন্য বাইরে থাকতে হয়।
এটা আমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। আমরা দেশকে খুব মিস করছি, সবাইকে মিস করছি। স্যার আপনারা এখন বাইরে আছেন, এখন আমার রিকোয়েস্ট হচ্ছে স্যার, যেহেতু আপনি বাইরে আছেন, আমাদের চেয়ারম্যান স্যার বাইরে আছেন, নিঃসন্দেহে আমরা খুব তাড়াতাড়ি ভালো একটা কিছু আমরা চাই, খুব তাড়াতাড়ি একটা ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং স্যার মাঝে মাঝে আমাদেরকে একটু সময় দিয়ে, অনলাইনে হলে সুবিধা কি আমরা অ্যাটেন্ড করতে পারি, অফলাইনে হলে সে পারি না, এতটুকু স্যার। জয়নব আক্তারের দেন। জি স্যার, আসসালামু আলাইকুম। পিএইচডি মনে হয় না, একজন নারীকে দেওয়া উচিত সেই জন্য দেন। জয়নব আক্তার দেন, সময় না থাকলে পরে আবার এই যে আমার এখানে দেখা যাচ্ছে বামে, এই যে জয়নব আক্তারের দেন, আমার এখানে বামে দেখা যাচ্ছে ওনাকে। জনাব আক্তার, আপনি ওই যে ক্লিক করে আপনি ক্লিক করে ইয়ে নেন, আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আজকে অনলাইনে আপনার এই প্রোগ্রামটা দেখে খুবই আমরা সবাই এই প্ল্যানটার অপেক্ষায় ছিলাম। খুবই ভালো লাগতেছে নতুন প্ল্যান পাইয়া। আপনি যেদিন থেকে শুরু করবেন কাজ স্টার্ট, আমরা অতদিন পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করব, অতদিন পর্যন্তই ধৈর্য ধরবো। আমাদের কোনো টাইম লিমিট নাই যে আমরা কবে থেকে কাজ শুরু করতে পারবো, এরকম কোনো কোশ্চেন নেই। আপনি যেদিন থেকে বলবেন ব্যবসা শুরু, আমরা সেদিন থেকে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এটা দেখে খুব ভালো লাগছে স্যার, যে এখনো পর্যন্ত আপনি আছেন, ভালো আছেন। আমি স্যার জেলখানায় গেছি, কন্টিনিউ আপনার সাথে দেখা হয়েছে, আমি কোর্টে গেছি, আপনার কথাগুলো ওখানেও শুনছি, এখনো শুনলাম। আমরা সবাই দোয়া করি আপনার জন্য যে আপনি সুস্থ থাকবেন, এবং এই ডেস্টিনির জাহাজ ডুবানো একমাত্র আল্লাহ তাআলাই আছেন আপনার পিছনে। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাবেন। ধন্যবাদ স্যার, আজকে ওপেন আপনার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালাম। এখন একজন আইনজীবীর দেন, অ্যাডভোকেট রবির দেন, উনি আইনজীবী, উনি কিছু বলুক। এই যে আমি এখানে দেখতেছি অ্যাডভোকেট রবি। অ্যাডভোকেট রবি, আপনি ওপেন করেন। আসসালামু আলাইকুম। সালাম। আমি স্যারের সাথে সুযোগ হয়েছিল পিজি হসপিটালে, তিনি যখন ছিলেন তখন ওনার সাথে দেখা করেছিলাম, ওনার সাথে আমি কথা বলেছি। পাশাপাশি আমি পলিটিক্যাল কারণেও জেলে গিয়েছি, ওখানেও ওনার সাথে কথা হয়েছে অনেকবার। তো আমাদের লার্নের সিনিয়র এহসানুল হক সমাজী স্যার আমাদের ডেস্টিনির মামলাটি পরিচালনা করতেন, আমি সবসময় ওনার সাথে অ্যাসিস্ট করতাম। আলহামদুলিল্লাহ রফিউল আমিন স্যারকে আমরা আবার পুনরায় আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত। আমার গর্ব আরেকটা জায়গায় এই কারণে যে উনি হচ্ছে আমার একেবারে জন্মলগ্ন, যেখান থেকে নোয়াখালী থেকে, উনি আমার হাতিয়ার বাড়ি, তো সেই হিসেবে উনি আমাদের আত্মার আত্মীয়। তো আমরা চাই যে ইনশাআল্লাহ আমরা আবার একসাথে ডেস্টিনিতে আমরা যেভাবে আগে কাজ করেছি আমরা সেভাবে আবার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। স্যারের জন্য শুভকামনা, ডেস্টিনির সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবার ইটালি থেকে সাইফুল আছে, সাইফুলে দেন। ইটালি সাইফুল ওপেন করেন, আপনি আনমিউট করেন। ইটালি সাইফুল, ইটালি সাইফুল আনমিউট করেন আপনি, নাকি আপনাকে আনমিউট করতে হবে আমাকে, কোনটা? ইত্যাদি সাইকেল, হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ এই যে ইত্যাদি সাইকেল, আনমিউট করে দেন। হ্যাঁ দিচ্ছি। আনমিউট, হ্যাঁ বলেন সাইফুল, বলেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার এখন টাইম কত ইটালিতে? আমার এখানে স্যার 11টা, 11:15। ওকে, বলেন, আপনি বলেন। জি স্যার, আসলে অনেকে মেসেজ করতেছে, এই দীর্ঘ 13 বছর স্যার অনেক প্রবাসী স্যার এই ডেস্টিনিতে আছে এবং থাকবে ইনশাল্লাহ। তো এখন প্রবাসীদের উপলক্ষে কিছু বলেন স্যার। ব্যবসা শুরু হচ্ছে আর কি। কারণ প্রবাসীরা তো মনে করো আরো বেশি কিছু আশা করে। আচ্ছা, আপনারা তাহলে প্রবাসীরা একদিন একটা জুমে একত্র হন, সব প্রবাসীরা, সেদিন আমি আসবো না, এটা আলাদা জুম করেন শুধু প্রবাসী নিয়ে। আচ্ছা, নেক্সট ঠিক আছে। আসেন মনিরুল হক সাহেব। আমাদের মনে থ্যাংক ইউ হয় স্যার। আসসালামু আলাইকুম। আমার মনে হয় মনিরুল হক খুলনার পিএইচডি, আমার ধারণা। মনিরুল হক বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। স্যার, আমি ব্যবসা নিয়ে কথা বলবো না। ব্যবসা আলহামদুলিল্লাহ আজকে যা প্ল্যান দেখলাম, ব্যবসা হবে। স্যার আপনি একটু স্যার পরিশ্রমটা আর একটু কমাই দেবেন, এটা আমার রিকোয়েস্ট। যেহেতু স্যার আপনার 2বার অপারেশন হয়েছে, এই জিনিসটাই স্যার আমার রিকোয়েস্ট, যে আপনি একটু শ্রমটা কমাই দেবেন। দরকার বোধে আরো 2জন পিএস রাখেন স্যার, তাদেরকে গাইডলাইন দেবেন, তারা অনেক কাজগুলো তারা করবে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ মনির। ঠিক আছে, ডাইরেক্ট স্যার আপনি এভাবে শ্রম দেওয়াটা এটাই আমার রিকোয়েস্ট। আমি আচ্ছা ঠিক আছে মনির, ঠিক আছে, থ্যাংক ইউ। জুলফিকার সাহেব এটাই দেন, স্যার। এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনা দিচ্ছি, খুলনা জুলফিকার সাহেব। জুলফিকার সাহেব বলেন খুলনা থেকে। হ্যাঁ দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। সালাম।
স্যার আলহামদুলিল্লাহ, আমরা 13 বছর ধরে স্বপ্ন দেখতাম আপনার সাথে আবারও মিটিং করব, বিজনেস করব। তো এই স্বপ্নটা আজকে আবারও বাস্তবায়ন হলো। আমরা সবাই দেখতেছি আপনাকে, আপনার কথা শুনলাম, আপনি বলছেন, আপনি আমাদেরকে একটা গাইডলাইনও দিলেন। আলহামদুলিল্লাহ, বিজনেসটি অনেক বড় দিকে যাবে আমরা বিশ্বাস করি। এই ব্যবসাটি করার জন্য সামনের দিনে অনেক গাইডলাইনের প্রয়োজন পড়বে। সেটার অপেক্ষায় থাকলাম আপনার গাইডলাইনের। আর বিজনেসটি করার জন্য আজকে এই জুম মিটিং এ আমার টিমের অনেক পিএইচডি এক্সিকিউটিভরা আছেন। আমি আপনার সামনে তাদেরকেও বলবো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে নেন বিজনেসটি করার জন্য। স্যার যেহেতু জুন মাসের কথা বলছেন, আমরা বিশ্বাস করি জুন মাস থেকে আমরা খুব ভালো ব্যবসা করব ইনশাল্লাহ। আর যারা স্যার একটু কথা বলি স্যার, এখানে অনেকে আছেন স্যার যারা আপনার বিরুদ্ধে অহেতুক মন্তব্য, অহেতুক কথা বলে। উইথড্র করছি, এটা বলার দরকার নেই, এটা উইথড্র করছি। ওকে ফাইন, নেক্সট, এটা দরকার এগুলো শোনার এখন সময় নেই। আচ্ছা, Okay, sir. এখানে সোহেল রানা দেন, বিদেশে সোহেল রানা দেন। জি, আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠ নেটওয়ার্কার জনাব মোহাম্মদ রফিকুল আমিন। আমার দুইজন শ্রদ্ধা আপলাইন, আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল মুনির, আপনাদেরকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো অনেকদিন পর আপনাকে দেখে। আমিন ভাই, আমার দুইটা প্রশ্ন। এক নাম্বার হচ্ছে জয়নিংটা কি আরো ইজি করা যায় কিনা। আমার কাছে যেটা মনে হয়েছে জয়নিংটা একটু কঠিন। যদি এটা মোবাইলে আনা যেত, আমাদের জয়নিং জন্য আমরা যে কোনো জায়গা থেকে কাজটা করতে পারতাম। এটা একটু ভেবে দেখবেন। আর দুই নম্বর বিষয় মোবাইলে হচ্ছে, এই রাখেন, থামেন আপনি, এটা তো মোবাইলে আছে, অ্যাপস আছে তো। আপনি তো আমার সফটওয়্যার, আমি কিন্তু সফটওয়্যার নিয়ে, সরি আমি এই জন্য আপনারা বুঝতে পারেন নাই, আমি কিন্তু সফটওয়্যার নিয়ে একটা এপিসোড মানে একটা স্টেপও বলি নাই। ঠিক আছে, আমি চেষ্টা করব আগামী এপিসোডে আপনাদের সাথে শুরু করা হবে সফটওয়্যারটা কি। আমাদের অ্যাপস তৈরি করা আছে, একদম মোবাইল ফোন থেকে করা যাবে। এটা রোরা আরডিসি অ্যাপস তৈরি করা আছে, অ্যাপস ডাউনলোড করবেন আর অ্যাপস এর মাধ্যমে কাজ করবেন। জি থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন ছিল আমিন ভাই, সেটা হচ্ছে যে D2K অ্যাসোসিয়েটস যেটা আছে আমাদের, এটা কি আমাদের মেন D2K এর অংশ কিনা বা মাল্টিপারপাসের কোনো অংশ হবে কিনা। আর এটা উত্তর দেওয়ার আগে আরেকটা বিষয় খালি একটু বলিনি। এটা সোহেল রানা ফেজ 4 এটা নিয়ে আলোচনা করার কথা। আমরা আজকে লাস্ট কোশ্চেনটা গুরু, সেটা হচ্ছে আপনার একটা ট্রেনিং করছিলাম, ট্রেনিং এ আপনি বলছিলেন যে কইলে মায়ের খাই, না কইলে বাপ কুত্তা খাই। তো এই ট্রেনিংটা আমি অনেকবার দেখছি, খুব ভালো লাগে বিষয়টা। তো এটা একটা অর্থে আপনারা ইউজ করছিলেন। তো আমাদের যে দ্বন্দ্বটা এখন এর মধ্যে আছে, আমরা কোনো দিকে কোনো কিছু বলতে পারি না, আমাদেরকে অনেক রকম প্রশ্ন করে, অনেক বিষয় আছে। তো এইটা কত দ্রুত একটু সমাধানের দিকে নিয়ে আসা যায়, এই বিষয়টা একটু দেখবেন, কারণ আমরা অনেক কনফিউজ, আমরা কোনো উত্তর দিতে পারি না যে আপনি আপনার দিক থেকে কোনো কথা। ঠিক আছে, দেখবো। নেক্সট আসেন ইঞ্জিনিয়ার শহীদ আছে এখানে, সে তো ডায়মন্ড। ঠিক আছে, সে শহীদ পিএইচডি হিসাবে আসছে। দেন ইঞ্জিনিয়ার শহীদ, আপনি ওপেন করেন। তার অনুকূল সেন্টার, সে কিন্তু পিএইচডি, তাই না? সুবিধা হলো এটা। হ্যাঁ স্যার আসসালামু সরাসরি স্যার মিস করলাম। ওই সকালবেলা রাস্তার পরিস্থিতি খারাপ থাকার কারণে আমার কিছু অফিসিয়াল কাজ ছিল, যে কারণে আমি আজকে সরাসরি আর অ্যাটেন্ড করতে পারলাম না। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যারা অংশগ্রহণ করলেন। তো আশা করি স্যারের বক্তব্য আমি শুনছি, এতে আমি অনলাইনে ছিলাম বেশিরভাগ সময়। তো ইনশাল্লাহ আমাদের যে বিষয়গুলো ছিল, আসলে আমরা আমাদের জায়গা থেকে যে কার্যক্রম করছি, যারা আমাদেরকে শুনতে চায় নাই তারাই কনফিউশন আছে। আর যারা আমাদেরকে শোনার মানসিকতা রাখে তারা একেবারে ট্রান্সপারেন্ট হবে, এটাই আমাদের বিশ্বাস। এবং এই বিশ্বাস নিয়ে আমরা লং টাইম ধরে এই কাজটা করছি। স্যারের এই টোটাল আলোচনা আজকে যেটা আমি আশা করি সকল পিএইচডি যারাই আজকে অংশগ্রহণ করছে, আমার মনে হয় আজকের পর থেকে আর তাদের কোনো মানে কনফিউশন থাকার সুযোগ নাই। তো আমরা এই একটা অভিন্ন লক্ষ্যেই কিন্তু এই যুদ্ধটা আমরা করেছি, কারণ আমরা শুধু কাজ করছি এটা কিন্তু তা নয়, তবে এটা যুদ্ধও করছি। এই যুদ্ধের কাহিনী আমরা সফল হওয়ার পরে সফলতার স্টেজে বলবো, এখন নয়। তো ইনশাল্লাহ আমি এটাই বক্তব্য, আমি সবাইকে আসলে মিস করছি সরাসরি, সেই কারণে আমার আজকে আসা। তো থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসেন আরেকজন দেখতেছি, রাখেন উপরে থেকে, পিএইচডি এমএইচ রানা। পিএইচডি এমএইচ রানা আমার পরিচিত মনে হচ্ছে, চিনি তারা, আমি চিনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ জি স্যার, আমি আমার পরিচয় নতুন করে দিচ্ছি না, কারণ ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম বা ডেস্টিনি গো ডায়মন্ড যত টিম আছে, এটার সেন্ট্রাল যে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম, এটা আমার হাতে হয়েছিল। যাই হোক, এগুলার আলোচনা করতেছি না। এখন আমি একটা পয়েন্ট স্যার কথা বলবো।
সেটা হচ্ছে আপনার এখানে দুইটা গ্রুপে আছে। একটা গ্রুপ হলো ডিটুকে অ্যাসোসিয়েট বা যারা ওইটা নিয়ে অনেক কথা বলে, আর আরেকটা গ্রুপ হলো যারা কাজ শুরু করতে যাচ্ছে। তো তাদের অ্যাক্টিভিটি গুলো অনলাইনে কাদা ছুড়ি হয়, এই কাদা ছুড়াছুড়িটা যেন না হয়, এটা আপনার পক্ষ থেকে একটু বলে দেবেন স্যার, যেন সাধারণ আচ্ছা, আমি চেষ্টা সাধারণ করছি। স্যার। ঠিক আছে, আমি তো বলে দেবো। জামশেদ আলী পিএইচডি, জামশেদ আলী। হ্যাঁ বলেন, জামশেদ আলী পিএইচডি বলেন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অনেক আসসালাম। ধন্যবাদ। আপনি হচ্ছেন আসলে হ্যামেলিনের বাসিয়ালা। আপনার সুরে আসলে মানে বাসির সুরে আমরা মোটিভেট হই, এবং সত্যি আজকে প্রোগ্রামটা থেকে অনেক মজা পেলাম এবং অনেক আপনি স্বপ্ন দেখাচ্ছিলেন এবং ওই স্বপ্নগুলো আবার জাগালাম। মানে দীর্ঘ 13 বছর আমরা আসলে নিঃশেষ এবং নিপীড়িত, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। আমি চাঁপাইনবাবগঞ্জ বলছিলাম, মোহাম্মদ জামশেদ আলী। তো আমি জাস্ট যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে আমরা যেহেতু ড্রিমার, আমরা আমাদের গতি যেহেতু অনেক স্ট্রং, আমরা চ্যালেঞ্জিং মানুষ, সেক্ষেত্রে আপনাকে স্যার আমরা যত তাড়াতাড়ি সিও এবং এমডি হিসেবে পাবো, তত আমাদের কাজের গতিটা স্যার বাড়বে। এক্ষেত্রে আমি আমার বোর্ডের যারা পরিচালক আছে, আমাদের সিরাজি মনির স্যার, তাদের প্রতি আমার দৃষ্টি থাকবে আপনার মাধ্যমে, যে দ্রুত এই বোর্ড মিটিং করে আমাদের স্যারকে এমডি এবং সিও পদে আনার জন্য আমি আপনার মাধ্যমে এটা আবেদন করছি সিরাজি মনির স্যারকে। আর পাশাপাশি 2 নম্বর যেটা চাচ্ছি আপনার কাছ থেকে মেসেজ, যে আমরা স্যার বিনিয়োগকারী হিসাবে স্যার যদি আপনি কিছু একটা আমাদের মানে লাস্ট একটা বানিয়ে দিতেন, তাহলে আমরা তাদেরকে অন্ধভাবে বুঝ দিতে পারতাম। আসসালামু আলাইকুম। বিনিয়োগকারীদের কাছে উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকারীদের টাকা দেওয়ার মতো সক্ষমতা ডেস্টিনি গ্রুপের আছে, বুঝছেন? বিভ্রান্ত হেন না, আমাদের কাছে আপনাদের টাকা ফেরত দেওয়ার মতো সক্ষমতা না, শুধু আরো বেশি আছে। কিন্তু আমরা আইনি জটিলতার জন্য দিতে পারতেছি না। সেই আইনি জটিলতা হচ্ছে কোর্ট যখন রায় দিয়েছে, কোর্ট মিস করে গেছে, আমি এভাবে বলবো মিস করে গেছে আমাদেরকে নির্দেশ দিতে যে তোমরা বিনিয়োগকারীদের টাকা ফেরত দাও, এটা অর্ডার দেয়নি। না দেয়াতে কোর্ট যে কাজটা করছে সেটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টও খুলতে ভুলে গেছে, আমাদের সম্পত্তি ফেরত দিতে ভুলে গেছে। কারণ যদি ওই শব্দটা উচ্চারণ করতো, তাহলে কোর্ট বলতো এখন থেকে কোর্টের সমস্ত তাদের অ্যাকাউন্ট খুলে দিলাম এবং তাদের সম্পত্তি ফেরত দিলাম এবং তাদেরকে নির্দেশ দিলাম এতদিনের মধ্যে সমস্ত লোকের টাকা ফেরত দাও। এই ধরনের নির্দেশ কোর্ট না দেওয়াতে এখন আমাদেরকে যাইতে হবে হাইকোর্টের কাছে, এবং হাইকোর্টের কাছে যাই এই আবেদনটা করতে হবে যে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হোক, আমরা পাবলিকের টাকা দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে, মাননীয় আদালত আমাদেরকে একটা অর্ডার দেন। এই অর্ডারটা কিন্তু কোর্ট থেকে না দিয়ে আমরা শুরু করতে পারতেছি না। ঠিক আছে? আচ্ছা, দাঁড়িয়েলা হাত উঠেছেন কে? শাওমি। না, এই যে শাওমি 2305, এটা আর কি হ্যান্ডরাইজ করছে, না এই যে সে হাত ঘুরাইতেছে, এই যে টিপতেছে, এই যে ক্যামেরার সামনে হ্যান্ডরাইজ না করলে আমি পাবো না তাকে। ও হ্যান্ডরাইজ করতে হবে। শাওমি এইভাবে হ্যান্ডরাইজ করলে হবে না, মোবাইলের ভিতরে হ্যান্ডরাইজ, মোবাইলের ভিতরে। আচ্ছা, এখানে সবাই গেছে, আমি দেখি না, আমি জানি না ডোরা ছাড়া, বা ডোরা হলে সুপার অ্যাডমিন, ডোরার হেল্প লাগবেই, ডোরার হেল্প লাগবে। আপনি ইয়ে দেন, সাইফুল আজম মিন্টু, এই যে হাত তুলছে, যে সাইফুল আজম মিন্টু হাত তুলছে, দিয়ে দেন। সাইফুল আসসালামু আলাইকুম। বলেন মিন্টু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। যায় না, আপনি কি আমার কথা শুনেন না? স্যার আমি যেমন বলছিলাম, বলেন, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ স্যার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আজকে অনলাইন জুম মিটিং আপনাকে পেয়েছি, এবং বিগত 13 বছর অপেক্ষার যে অপেক্ষায় ছিলাম, সেই আপনাদের জামিনের মধ্য দিয়ে আমাদের এবং আমাদের সম্মানিত ডিস্ট্রিবিউটরদের প্রত্যাশা অনেক বেশি আপনাদের কাছে, এবং সেই প্রত্যাশা অনুযায়ী আজকে আপনি যে মার্কেটিং প্ল্যান অর্থাৎ বিজনেস প্ল্যান নিয়ে কথা বলেছেন, সেটি অনেক বেশি ভালো লেগেছে, এবং আমার মনে হচ্ছে যে আমরা যে প্রত্যাশা করেছিলাম, প্রত্যাশার চেয়েও আমরা অনেক ভালো কিছু পাবো ইনশাআল্লাহ। তো স্যার, আমার পক্ষ থেকে মানে স্পেশাল থ্যাঙ্কস, এবং আমার সকল অ্যাসোসিয়েটস যারা রংপুরে আছেন এবং তাদের পক্ষ থেকে আমরা এতটুকুই বলতে চাই যে আপনার যে বিজনেস প্ল্যানটা, এটা অত্যন্ত ভালো লেগেছে, এবং আমাদের সেই মানে ক্ষতি পুষিয়ে নিতে পারবো, এবং পাশাপাশি আমরা ভালো একটা ক্যারিয়ার করতে পারবো ইনশাআল্লাহ স্যার। ওকে, থ্যাংক ইউ। সুমন পিএইচডি রাজশাহী থেকে, এটা ওপেন করে দেন। আচ্ছা, ঠিক আছে। সুমন পিএইচডি রাজশাহী। স্যার, ওই যে হুজুর
কাতার থেকে বলছিল সে প্রোগ্রাম দেখছে, সে নেগেটিভ ছিল, আজকে সে খুবই পজিটিভ। সে টাকা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন ঠিক আছে, সুমন আফসোস পিএইচডি স্যার। রাজশাহী থেকে 1 নম্বর আছে, দেখেন 1 নম্বরে আছে, সে লিস্টের উপরে একদম উপরে আছে। MWR সুমন পিএইচডি সুমন রাজশাহী, রাজশাহী, হ্যাঁ সুমন রাজশাহী। এটা ওপেন করে দেন। জিয়াউর রহমান। না, এটা রাজশাহী, এই যে আমি এই দেখতেছি যে এখানে আছে তো। এই যে আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমি খুলে দিতে পারি কিনা দেখি। না, আপনি পাবেন না। আচ্ছা, তাহলে এটা এই যে লেখা MWR সুমন ব্র্যাকেটে আচ্ছা, পিএইচডি হ্যাঁ, রাজশাহী, yes, হ্যাঁ yes। খুলে দেন, এটা 1 নম্বরে আছে সিরিয়াল। খুলে দেন। আসসালামু আলাইকুম সালাম। স্যার, ধন্যবাদ। আজকে প্ল্যানটা দেখলাম আপনার, মানে শুনলাম, খুব ভালো লাগছে যে অনেক দিন পরে। আমার আপলাইন হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল মনির, এবং আমার আমার যে মেন্টর সোহেল রানা পিএইচডি, উনি নিউ ইয়র্ক থেকে কথা বললেন। তো ইনশাল্লাহ মানে খুবই মানে আশার দিক দেখছি আর কি আজকে এই প্ল্যানটা নিয়ে। আমরা যত কিছুই বিভ্রান্তির মধ্যে ছিলাম, ইনশাল্লাহ আজকে সবকিছু ওপেন হয়ে গেল। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবার দেন কাজী বাবু, দেন পিএইচডি নওগাঁ, এই যে সিরিয়াল লেখে আইছে কাজী বাবু নওগাঁ পিএইচডি, কাজী বাবু। এরপর আর 2 জন নেবো, আর নেবো না, 2 জন নেবো বলে দিই। স্যার আমাকে একটু দেন। হ্যাঁ, বলেন কাজী বাবু, বলেন কাজী বাবুর খুলে স্যার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আমি নওগাঁ থেকে। আমি সত্যি খুব এক্সাইটেড আপনার সাথে কথা বলতে পেরে। আর সিরাজুল মনির ভাইকে এবং মামুন ভাইকে অনেক শুভেচ্ছা, সালাম। স্যার দোয়া করবেন, আপনি ভালো থাকেন। আমার ওই পিএইচডি উনি একজন বললেন যে আপনার নিরাপত্তা, আপনার শারীরিক সুস্থতাটা বেশি জরুরি। আসলে আজকে আপনার এই কথাটা আমি কোনো প্রশ্ন করতে আসলে হ্যান্ড রাইজ করি নাই। আমি এই কথাটাই বলার জন্য যে আমরা যে ভুলের মধ্যে আমাদেরকে রাখা হয়েছিল, বা অনেক 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 রকম কথা ছিল, সেই কথাগুলো একদম স্ট্রেট কাট যে কথাগুলো আপনি বললেন, সত্যগুলো, সেটা সত্যি সবার জন্য খুব দরকার ছিল। আজকে 300 জন পিএইচডি আমরা যারা আছি নিয়ার অ্যাবাউট, সবার জন্য একটা অন্যরকম একটা গাইডলাইন। আমি মানে মন থেকে চাচ্ছি স্যার, মানে ডেস্টিনি যা যা ডেস্টিনির সাথে হয়েছে, সারা বাংলাদেশের মানুষ তার জবাব দেখবে ইনশাল্লাহ। স্যার ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে শেষ করছি, আর সময় নেই, 4:30 বাজে। এরপর আমার বাসায় যেতে ওই ইফতারি করতে হবে। সবাই ভালো থাকেন এবং মাহে রমজানের শুভেচ্ছা। এর আগে, ঈদের আগে আপনাদের সাথে অনলাইনে বিভিন্ন ফোরামে আসবো। আপনারা যারা বিদেশে আছেন তারা একটা ইয়ে করেন, জুম গ্রুপ করেন, করে আমার জানান। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।